আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছে। আজকে আমাদের টপিক অফ ডিসকাশনটা হচ্ছে ভাইভা কোয়েশ্চেনস অন রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, কারণ আমরা যখন শুরু করি একটা এক্সরে থাকে, এবং তোমরা জানো যে এক্সরেতে বেশিরভাগই আমাদের যে জিনিসগুলো থাকে, একটা পালমোনারি টিউবারকুলোসিসের এক্সরে থাকে, সিওপিডির এক্সরে থাকে, অনেক সময় ব্রঙ্কিয়াল কার্সিনোমার এক্সরে থাকে, নিউমোথোরাক্সের এক্সরে থাকে। সো রেসপিরেটরি সিস্টেমে আসলে কোয়েশ্চেনের শেষ নেই, হ্যাঁ। এবং রেসপিরেটরি সিস্টেমে যে কমন সাইন সিমটমস, সেখান থেকেও আমাদের প্রচুর কোয়েশ্চেন আসে। তো আমি আজকে কিছু কোয়েশ্চেন এবং কিছু টপিক তোমাদের সঙ্গে ডিসকাস করব। একটা ক্লাসে এটা হয়তো শেষ হবে না, আমরা রেসপিরেটরি সিস্টেমের উপরে আরো একটা ক্লাস পরবর্তীতে নিব। তো আমি কিছু স্লাইড দিচ্ছি, স্লাইড শেয়ার দিয়ে আমি শুরু করছি। হ্যালো, শোনা যাচ্ছে তো না? জি ম্যাম, শোনা যাচ্ছে। ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। ঠিক আছে। ভাইভা কোয়েশ্চেনস অন রেসপিরেটরি সিস্টেম। আমি সাধারণত ইউজুয়ালি যে কোনো সিস্টেমের একটা কমন কোয়েশ্চেন দিয়ে অনেক সময় শুরু করি। এটা আমরা এর আগে যখন কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে ডিসকাস করেছি তখনও ছিল ফার্স্ট কোয়েশ্চেনটা, যে হোয়াট আর দ্য সিমটমস আ পেশেন্ট অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম মে প্রেজেন্ট উইথ। একটু ছোট্ট রিক্যাপিচুলেশন করি। কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমাদের সিমটম গুলো ছিল চেস্ট পেইন, ব্রেথলেসনেস, palpitation, syncope, leg swelling। ঠিক আছে। আর রেসপিরেটরি সিস্টেমেও আমরা সেভাবেই শুরু করব। What are the common symptoms a patient with a disease of the respiratory system may present with? Tell some causes of breathlessness, অথবা এইভাবেও জিজ্ঞেস করা যেতে পারে, tell some causes of acute breathlessness, অথবা tell some causes of chronic breathlessness। তারপরে give some causes অথবা tell us some causes of cough, অথবা what is chronic cough, tell some causes of chronic cough, causes of clubbing, causes of hemoptysis, what are the differences between clinical differences between hemoptysis and hematemesis? ম্যাম, আপনাকে দেখতে পাচ্ছি না, ভিডিওটা অন করুন। আমাকে কি দেখা দরকার আছে? স্লাইড দেখা যাচ্ছে না? জি ম্যাম, স্লাইড দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি ভিডিওটা অবশ্যই ইচ্ছা করে অফ রেখেছি। ঠিক আছে, আমাকে দেখার দরকার নেই। যখন আমি স্লাইড অফ করব তখন আবার ভিডিও অন করে দেব নি। ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, তাহলে আমরা একটা একটা করে আসি। What are the common symptoms a patient with disease of the respiratory system may present with? রেসপিরেটরি অ্যান্ড কার্ডিওভাস্কুলার সিস্টেমের কিছু সিমটমস এবং ডিজিজে কিন্তু ওভারল্যাপ থাকতে পারে। সেই জন্যই আমি আজকে একটু ছোট্ট করে রিক্যাপিচুলেট করলাম যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের পেশেন্ট কি কি সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে। যেমন সেখানে কিন্তু চেস্ট পেইন এবং ব্রেথলেসনেস আছে, যেটা ইট ইজ অলসো কমন ইন রেসপিরেটরি সিস্টেম। কিন্তু আমরা এইভাবে অ্যান্সারটা বলবো, symptoms a patient with disease of the respiratory system may present with, এক নম্বরে হচ্ছে কাফ বা কাশি, দ্বিতীয় হচ্ছে ব্রেথলেসনেস মানে শ্বাসকষ্ট, 3 নম্বরে হচ্ছে হিমোপটাইসিস অথবা কাফিং আপ অফ ব্লাড, এবং 4 নম্বরে হচ্ছে চেস্ট পেইন। এগুলা হচ্ছে কমন সিমটমস। তাহলে এগুলা হতে পারে কাফ, breathlessness, chest pain এবং hemoptysis. These are the common symptoms. এখন তাহলে আমরা যদি cause by cause আসি, যে breathlessness মানে কি? সোজা বাংলায় শ্বাসকষ্ট। কি কি কারণে একটা রোগীর শ্বাসকষ্ট হতে পারে? আমাদের মেইন ওয়ার্ক অফ ব্রিদিং হচ্ছে ভায়া দি রেসপিরেটরি ট্র্যাক্ট। সেই জন্য শ্বাসকষ্টের প্রথম এবং মেইন কারণগুলাই হচ্ছে ডিউ টু ডিজিজেস অফ দি রেসপিরেটরি সিস্টেম। কিন্তু কিছু কিছু
নন রেসপিরেটরি কজও থাকতে পারে, তখন এগুলোর মধ্যে ডিফারেন্স গুলো জিজ্ঞেস করা হয়। তাহলে আমরা যদি সিমটম গুলো আরেকবার বলি, কাফ, ব্রেথলেসনেস, হিমোপটাইসিস এন্ড চেস্ট পেইন, এবং একটা একটা করে আসি। হোয়াট আর দি কজেস অফ কাফ? কজেস অফ কাফ হইতে পারে তোমার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, সেইটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হইতে পারে, কমনলি ভাইরাল ইনফেকশনস, আবার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হইতে পারে। এই লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যদি ব্যাকটেরিয়া দিয়ে হয় এবং টিপিক্যাল রেডিওলজিক্যাল ফিচার থাকে এক্সরেতে, সেটাকে বলা হয় নিউমোনিয়া। তাহলে কজেস অফ কাফ হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তারপরে হচ্ছে অ্যাকিউট ব্রঙ্কাইটিস মানে ইনফ্লামেশন অফ দি ব্রঙ্কিয়াস। তারপরে আরো কিছু কজেস আছে, যেমন ব্রঙ্কিয়েকটেসিস, পালমোনারি টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াল কার্সিনোমা। তারপরে তোমাদেরকে জিজ্ঞেস করা যেতে পারে যে what do you mean by chronic cough? Any cough which lasts more than 3 weeks is known as chronic cough. What are the causes of chronic cough? এখানে এক নম্বরেই বলতে হবে পালমোনারি টিউবারকুলোসিস, 2 নম্বরে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, 3 নম্বরে ব্রঙ্কিয়েকটেসিস। আমি তোমাদেরকে কমন কারণগুলো বলছি, এটা ছাড়াও অনেকগুলো আনকমন কারণও থাকতে পারে, সেগুলো আমরা আজকে ডিসকাস করব না। তাহলে আরেকটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। তাহলে কজেস অফ কাফ বললে অ্যাকিউট ক্রনিক দুটাই আসে, সেই ক্ষেত্রে আমাদেরকে কজেস অফ কাফ যদি শুধু জিজ্ঞেস করা হয় তাহলে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বলতে হবে, নিউমোনিয়া বলতে হবে। নিউমোনিয়াও এক ধরনের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, টিপিক্যালি কজড বাই ব্যাকটেরিয়া এন্ড প্রডিউসিং রেডিওলজিক্যাল শ্যাডো। আমরা যখন ডিজিজ পড়বো, নিউমোনিয়া পড়বো, তখন এগুলা ডিটেলসে যাব। তারপরে হচ্ছে অ্যাকিউট ব্রঙ্কাইটিস, তারপরে হচ্ছে তোমার ব্রঙ্কিয়াল কার্সিনোমা, আর হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস, ক্রনিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়েকটেসিস। এগুলা হচ্ছে কজেস অফ কাফ। আর যদি কজেস অফ ক্রনিক কাফ জিজ্ঞেস করে তাহলে এইখান থেকে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং অ্যাকিউট ব্রঙ্কাইটিসটা বাদ যাবে। সেই ক্ষেত্রে তোমাদের আসবে chronic cough cause any cough which lasts more than 3 weeks, pulmonary tuberculosis, bronchial carcinoma, chronic bronchitis এবং bronchiectasis। ঠিক আছে, তারপরে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, নেম গিভ সাম নন রেসপিরেটরি কজেস অফ কাফ। নন রেসপিরেটরি কজেস, নন রেসপিরেটরি অফ কজেস মধ্যে আমরা এখানে তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পোস্ট নেজাল ড্রিপ। পোস্ট নেজাল ড্রিপ এটা হচ্ছে যাদের সাইনুসাইটিস প্রবলেম থাকে, তাদের অনেক সময় ফ্যারিংসের পিছনে সিক্রিশন কালেক্ট হয়ে একটু ইরিটেশন করে, এটা অনেক সময় একটা ক্রনিক কাফ হতে পারে, পোস্ট নেজাল ড্রিপ। আরেকটা কারণ হচ্ছে, আমাদের কোয়েশ্চেনটা এখানে হচ্ছে নন রেসপিরেটরি কজেস অফ কাফ। আচ্ছা, ক্রনিক কাফের কজের মধ্যে আরেকটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে কাফ ভেরিয়েন্ট অ্যাজমা। ঠিক আছে, আমরা যখন অ্যাজমা পড়বো এগুলো তখন বলা হবে। তাহলে ক্রনিক কাফটা যদি আমরা আবার একটু ছোট্ট করে রিক্যাপিচুলেট করি, সেটা হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস, ক্রনিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়েকটেসিস, সিএ লাং এবং কাফ ভেরিয়েন্ট অ্যাজমা। এই পাঁচটা জিনিস বলতে হবে। আর আমরা যেটাতে ছিলাম যে এটা বলার আগে কিসে ছিলাম যেন, এই যে একটা থেকে আরেকটা চলে গেলাম। ও আচ্ছা, নন রেসপিরেটরি কজেস। নন রেসপিরেটরি কজেস অফ কাফের মধ্যে আমি বলছি তিনটা জিনিস। একটা হচ্ছে পোস্ট নেজাল ড্রিপ, পোস্ট নেজাল ড্রিপ। আরেকটা হচ্ছে GERD, GERD, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। আমরা কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং চেস্ট পেইন পড়ার সময় গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ সম্বন্ধে জেনেছিলাম।
রিফ্লাক্স মানে হচ্ছে ব্যাকওয়ার্ড ফ্লো, গ্যাস্ট্রোইসোফেজিয়াল মানে গ্যাস্ট্রিক অ্যাসিড ব্যাকওয়ার্ড, নরমালি যেটা ইসোফেগাসে যায় না, কিন্তু লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার যদি লুজ হয়ে যায় তখন ব্যাকওয়ার্ড ফ্লো হয় অ্যাসিডের লোয়ার এন্ড অফ ইসোফেগাসে, তখন এটা বিভিন্ন রকমের ডিসপেপসিয়া, হার্টবার্ন, চেস্ট পেইন, এবং এখন আমরা জানলাম যে ক্রনিক কাফও করতে পারে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আরেকটা খুবই ইম্পর্টেন্ট কজ, এটা মাস্ট বলতে হবে, এটা শুনতে চাই, সেটা হচ্ছে AC inhibitor, drugs like AC inhibitor মানে angiotensin converting enzyme inhibitor, এগুলা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, ব্লাড প্রেশার ইউজ করা হয়। তাহলে symptoms of respiratory system: cough, breathlessness, hemoptysis, chest pain. Causes of cough: respiratory tract infection, pneumonia, acute bronchitis, chronic bronchitis, pulmonary tuberculosis, bronchial carcinoma, bronchiectasis, cough variant asthma. এই সবগুলো প্রথম দুইটা ছাড়া, সেই দুটো হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, নিউমোনিয়া এবং অ্যাকিউট ব্রঙ্কাইটিস, এই তিনটা ছাড়া বাকি সবগুলো কজেস অফ ক্রনিক কাফ। নন রেসপিরেটরি কজেস অফ কাফ সেটা হচ্ছে তোমার পোস্ট নেজাল ড্রিপ, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এবং ACE ইনহিবিটর, ACE অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। নেক্সট আমাদের কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কজেস অফ ব্রেথলেসনেস। এখন অ্যাকিউট ব্রেথলেসনেসটাকে আমরা দুই রকম ভাবে ডিফাইন করতে পারি, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডিউরেশন, যেটা একটু শর্ট ডিউরেশন, অথবা অ্যাকর্ডিং টু অনসেট, যেটা খুব হঠাৎ করে শুরু হয়, এবং আরেকটা আছে ক্রনিক ব্রেথলেসনেস। তাহলে আমরা আগে একটু ক্রনিক ব্রেথলেসনেস এর কারণগুলো আগে দেখি, ক্রনিক ব্রেথলেসনেস, তারপরে আমরা অ্যাকিউট ব্রেথলেসনেস এ যাব। ক্রনিক ব্রেথলেসনেস, তাহলে আমরা যদি এইটা কজ গুলোকে তিন ভাগে ভাগ করি, ব্রেথলেসনেস এর কারণগুলো, একটা হচ্ছে রেসপিরেটরি কজ, আরেকটা হচ্ছে নন রেসপিরেটরি কজ। যদি এই দুই রকম ভাবে ভাগ করি, তাহলে প্রথমেই আমাদের আসবে, আমার এখন কোয়েশ্চেনটা হচ্ছে কজেস অফ ক্রনিক ব্রেথলেসনেস, এবং এই ক্রনিক ব্রেথলেসনেস গুলো ইউজুয়ালি হয় এক্সারশনাল। রোগী যখন রেস্টে থাকবে তখন কম হয়, আনলেস ইট ইজ আ ভেরি অ্যাডভান্স ডিজিজ। এটা সাধারণত রোগী যখন হাঁটাচলা করবে তখনই এটা বেশি হয়, ক্রনিক এক্সারশনাল ব্রেথলেসনেস। তাহলে এটাকে আমরা ভাগ করলাম রেসপিরেটরি এবং নন রেসপিরেটরি। তাহলে রেসপিরেটরি কজের মধ্যে এক নম্বরেই আমাদের আসবে সিওপিডি। সিওপিডি মানে কি? ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটা একটা এয়ারওয়ে ডিজিজ। তারপরে দুই নম্বরে আমাদের আসবে ক্রনিক অ্যাজমা। ক্রনিক অ্যাজমা, সিওপিডি এবং অ্যাজমা এই দুইটাই হচ্ছে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। আমরা এটাতে একটু যখন ডিজিজ শুরু করব তখন বলবো যে লাংয়ের ডিজিজ গুলো আমরা কিভাবে ভাগ করি। তাহলে ক্রনিক ব্রেথলেসনেস আমরা দুটা কারণ জানলাম, রেসপিরেটরি কারণ, একটা হচ্ছে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, আরেকটা হচ্ছে ক্রনিক অ্যাজমা। তারপরে ব্রঙ্কিয়াল কার্সিনোমা মানে সিএ লাং। আমাদেরকে সবসময় প্র্যাকটিস করতে হবে রোগীদের সামনে ক্যান্সার কথাটা ইউজ না করতে, কারণ সেই রোগীর ক্যান্সার না থাকলেও সেইটা শুনে আপসেট হয়ে যেতে পারে। তো আমরা সবসময় সিএ লাং বা নিওপ্লাজম বা ম্যালিগনেন্সি এই ধরনের সায়েন্টিফিক নেম ইউজ করব। তারপরে আরো একটা কজ হতে পারে, সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, ILD, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এবং যদি লার্জ প্লুরাল ইফিউশন হয়। ঠিক আছে, তাহলে সিওপিডি, ক্রনিক অ্যাজমা, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ILD বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ এবং লার্জ প্লুরাল ইফিউশনস আর সাম রেসপিরেটরি কজেস অফ ক্রনিক ব্রেথলেসনেস। এবার আসো নন রেসপিরেটরি, মানে
রোগীটার এক্সারশনাল শ্বাসকষ্ট হয় কিন্তু তার লাংস ভালো আছে। এইখানে আমাদের আসবে, তোমাদের মনে আছে কিনা আমি কার্ডিওভাস্কুলার সিস্টেমে বলেছিলাম ক্রনিক হার্ট ফেলিয়ার। হ্যাঁ, এবং হার্ট ফেলিয়ার মানে কি বলেছিলাম, যেখানে the heart is not able to pump enough blood to meet the peripheral perfusion demands of the body। এবং আমি সেখানে সিমটমস গুলো কি বলেছিলাম, ফ্যাটিগ এবং ক্রনিক ব্রেথলেসনেস এবং আলটিমেটলি ফ্লুইড ওভারলোড। তাহলে যে রোগীটার ক্রনিক হার্ট ফেলিয়ার আছে, এটাও বলেছিলাম যে হার্ট ফেলিয়ার নিজে কোনো রোগ না, যখন হবে যখন তার একটা এমআই হবে বা ভালভুলার হার্ট ডিজিজ থাকবে বা কার্ডিওমায়োপ্যাথি থাকবে বা সাম সিরিয়াস অ্যারিথমিয়া থাকবে, এইটার ফলে তার হার্টের যদি পাম্পিং ক্যাপাসিটিটা কমে যায়, আমি বলেছিলাম যেটা আমরা ইকো করে দেখি, ইকোকার্ডিওগ্রাম মানে হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অফ দি হার্ট, ওখানে আমরা দেখতে পারি যে হার্টের পাম্পিং ক্যাপাসিটিটা নর্মাল আছে না কমে গেছে। যদি হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমে যেয়ে থাকে, এটাকে বলা হচ্ছে ক্রনিক হার্ট ফেলিয়ার অথবা কনজেস্টিভ হার্ট ফেলিয়ারও বলি। দিস ইজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট কজ অফ ক্রনিক এক্সারশনাল ব্রেথলেসনেস। আরেকটা কার্ডিয়াক কজ আছে, সেটা একটু লেস কমন, এটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। মানে আমরা এর আগের ক্লাসে কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি বলেছিলাম, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া যে পেইনটা করে চেস্ট পেইন, এটাকে বলা হয় অ্যানজাইনা। এখানে কি হবে, রোগী যখন কোনো ফিজিক্যাল এক্সারশন করবে তার চেস্ট পেইন হবে এবং রেস্টে রিলিফ হবে। রেয়ারলি মাঝে মাঝে চেস্ট পেইনের বদলে শ্বাসকষ্ট হইতে পারে, মানে সে বসে আছে ভালো আছে, যখন সে 4 তলার সিঁড়ি উঠছে তার তখন শ্বাসকষ্ট হচ্ছে চেস্ট পেইনের বদলে, এইটাকে বলা হয় অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা নন রেসপিরেটরি কজেস এর মধ্যে দুইটা কার্ডিয়াক কজ জানলাম, একটা হচ্ছে ক্রনিক হার্ট ফেলিয়ার, আরেকটা হচ্ছে অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট which is caused by myocardial ischemia, কিন্তু এখানে পেইনের পরিবর্তে শ্বাসকষ্ট হিসাবে প্রেজেন্ট করবে, ক্রনিক এক্সারশনাল ব্রেথলেসনেস হিসাবে। এবং কিছু সিস্টেমিক কজ আছে, মানে এটা রেসপিরেটরিও না, পালমোনারিও না, কার্ডিওভাস্কুলারও না, which may cause chronic exertional breathlessness is a very important cause, আমরা অনেক সময় এটা ওভারলুক করি, সেটা হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে রক্ত শূন্যতা, এবং সিভিয়ার অ্যানিমিয়া হচ্ছে when the hemoglobin is less than 5 gram per deciliter, less than 5 gram per dl হলে এটাকে বলা হয় সিভিয়ার অ্যানিমিয়া। সিভিয়ার অ্যানিমিয়ার যে ক্লিনিক্যাল ফিচার্স গুলো আছে, উইকনেস, ভার্টাইগো, ফ্যাটিগ, মাসল ক্র্যাম্প, লেগ ইডিমা, তার মধ্যে আরেকটা কমপ্লেইন্ট হচ্ছে এক্সারশনাল চেস্ট পেইন এবং এক্সারশনাল ব্রেথলেসনেস। অনেক সময় দেখা যায় রোগীর অ্যানিমিক স্ট্যাটাসটা, ক্লিনিক্যালি আমরা তো রোগীর গায়ে হাত দিতে পছন্দ করি না, রোগী অ্যানিমিক কিনা না দেখেই প্রথমে চেস্ট পেইন নিয়ে তুমি ইটিটি করতে ধরাই দিলা, অ্যানজিওগ্রামে পাঠিয়ে দিলা, কিন্তু তার বেসিক যে টেস্ট একটা হিমোগ্লোবিন, সেটা অ্যানিমিয়া should always be excluded। আরেকটা হচ্ছে ওবেসিটি, মরবিড ওবেসিটি, অনেক মোটা হলে তখন it may cause chronic exertional breathlessness। তাহলে ছোট্ট একটু রিক্যাপিচুলেশন, ক্রনিক এক্সারশনাল ব্রেথলেসনেস এর কজ গুলো রেসপিরেটরি এবং নন রেসপিরেটরি। নন রেসপিরেটরির মধ্যে 1 নম্বর হচ্ছে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, 2 নম্বরে ক্রনিক অ্যাজমা, 3 নম্বরে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, 4 নম্বরে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ এবং 5 নম্বরে হিউজ প্লুরাল ইফিউশন। নন রেসপিরেটরি কজের মধ্যে আমরা যদি আবার একটু ভাগ করি, কার্ডিয়াক, নন কার্ডিয়াক, কার্ডিয়াকের মধ্যে দুটা, ক্রনিক হার্ট ফেলিয়ার বা কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট। আর সিস্টেমিক কজের মধ্যে বা নন কার্ডিয়াক কজের মধ্যে একটা হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া এবং মরবিড ওবেসিটি বা ওবেসিটি। হ্যাঁ, এরপরে আমরা আসি অ্যাকিউট ব্রেথলেসনেস। অ্যাকিউট ব্রেথলেসনেস হইতে পারে অ্যাকিউট, হঠাৎ করে হলো, বা ডিউরেশনটা শর্ট। এখানে আমরা একই রকম ভাবে ভাগ করতে পারি। দিস আর ভেরি ইম্পর্টেন্ট কজেস, এগুলা মনে রাখবা। কজেস অফ অ্যাকিউট ব্রেথলেসনেস, রেসপিরেটরি এবং নন রেসপিরেটরি। তাহলে আমরা এইদিকে ক্রনিকে যে দুইটা কজ 1 নম্বরে পড়েছিলাম, সিওপিডি এবং ক্রনিক অ্যাজমা, এইখানে ওই দুইটা ডিজিজেরই অ্যাকিউট এক্সারবেশনে অ্যাকিউট ব্রেথলেসনেস করবে। তার মানে অ্যাকিউট এক্সারবেশন অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা
এবং অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি। এইটা ছাড়া অ্যাকিউট ব্রেথলেসনেস হতে পারে নিউমোথোরাক্সে। নিউমোথোরাক্স মানে কি? অ্যাকুমুলেশন অফ এয়ার ইন দি প্লুরাল ক্যাভিটি। আরেকটা কজ হতে পারে নিউমোনিয়া এবং পালমোনারি এম্বোলাস। ঠিক আছে, এগুলা গেল রেসপিরেটরি কজ। আমরা ক্রনিকের মধ্যে 5টা রেসপিরেটরি কজ পড়লাম, এখানে 5টা পড়লাম, তার মধ্যে 2টা কমন। অ্যাকিউটে হচ্ছে অ্যাকিউট এক্সারবেশন অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যাকিউট এক্সারবেশন অফ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তারপরে থাকতেছে তোমার নিউমোথোরাক্স, তারপরে থাকতেছে তোমার নিউমোনিয়া এবং পালমোনারি এম্বোলাস। এম্বোলাস মানে তো সবাই জানো। এবং কার্ডিওভাস্কুলার অ্যাকিউট ব্রেথলেসনেস কজ হচ্ছে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। আমরা এইখানে পড়লাম ক্রনিক হার্ট ফেলিয়ার, আর এইখানে হচ্ছে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার বা অ্যাকিউট পালমোনারি ইডিমা, যেখানে লাংসে পানি চলে আসে। তারপরে হচ্ছে নন রেসপিরেটরি কজের মধ্যে একটা আমরা শুনলাম কার্ডিয়াক, সেটা হচ্ছে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার বা অ্যাকিউট পালমোনারি ইডিমা। এবং আদার্স মানে সিস্টেমিক কজের মধ্যে থাকতেছে একটা হচ্ছে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন, হ্যাঁ, প্যানিক অ্যাটাক বা হিস্টেরিক কনভার্সন রিঅ্যাকশন থেকে। আরেকটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিসের কয়েকটা কারণ হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, তারপরে ইউরেমিয়া, স্যালিসাইলেট পয়জনিং। এগুলা হলে মেটাবলিক অ্যাসিডোসিস থাকলে পেশেন্টের সিভিয়ার অ্যাকিউট ব্রেথলেসনেস হইতে পারে। ব্রেথলেসনেস আবার কয়েক রকমের হয়, একটা হচ্ছে ব্রেথলেসনেস অন এক্সারশন, ব্রেথলেসনেস অ্যাট রেস্ট এবং ব্রেথলেসনেস অ্যাকর্ডিং টু পজিশন। যেমন শুইলেই যদি শ্বাসকষ্ট হয়, এটাকে বলা হয় অর্থপনিয়া। দিস ইজ আ ফিচার অফ অ্যাকিউট হার্ট ফেলিয়ার। অর্থপনিয়া মানে শুইলেই তার শ্বাসকষ্ট হবে। শুইলে এটা হচ্ছে ডিউ টু পালমোনারি ইডিমা, লাংসে পানি জমে যাচ্ছে, যখন রোগীটা শুচ্ছে ফ্ল্যাট হয়ে, তখন লোয়ার পার্ট অফ দি লাংস থেকে পুরা লাংসে উপরের দিকেও পানিটা চলে আসতেছে, তখন এই রোগীগুলো বসলে আরাম পায়। এই জন্য এদেরকে আমরা বেডে প্রপড আপ পজিশনে করে রাখি। ঠিক আছে, তাহলে ব্রেথলেসনেস হতে পারে অ্যাকিউট অর ক্রনিক অ্যাকর্ডিং টু দি অনসেট, অথবা এটা হতে পারে অ্যাকর্ডিং টু ইটস টাইপ। এটা হতে পারে ব্রেথলেসনেস অন এক্সারশন, ব্রেথলেসনেস অন রেস্ট, অথবা ব্রেথলেসনেস অ্যাকর্ডিং টু পজিশন। যেমন তোমার একটা কজ আছে হেপাটোপালমোনারি সিনড্রোম, সেটা হচ্ছে ক্রনিক লিভার ডিজিজে পেশেন্ট যখন এন্ড স্টেজ লিভার ডিজিজ হয় তখন তার লাংস এফেক্ট হয়। সেটা আবার কি হয়, সেখানে রোগী দাঁড়াইলে তার শ্বাসকষ্ট হয়। অর্থপনিয়া হচ্ছে শুইলে শ্বাসকষ্ট হয়, আর ওখানে হচ্ছে দাঁড়াইলে শ্বাসকষ্ট হয়, ওটাকে বলা হয় প্ল্যাটিপনিয়া। ঠিক আছে, সো অ্যাকর্ডিং টু পজিশন। আর যেই সব কজেস অফ ক্রনিক এক্সারশনাল ডিসনিয়া, সেগুলোই যখন খুব অ্যাডভান্সড স্টেজে যাবে, ইট মে কজ ব্রেথলেসনেস অন রেস্ট। যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার, রোগীর ইজেকশন ফ্র্যাকশন কমতে কমতে যদি এটা ধরো 10% 15% হয়, তখন ব্রেথলেসনেসটা রেস্টেও হবে। আবার সিওপিডি তো একটা প্রোগ্রেসিভ ডিজিজ। সিওপিডি হতে হতে যখন লাং ফাংশন বা লাং ক্যাপাসিটি অনেক কমে যাবে, তখন এক্সারশন লাগবে না, রেস্টেই হতে পারে। ঠিক আছে, এখন পর্যন্ত যতটুকু বলা হইলো, এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? হ্যালো, আসো তোমরা ক্লাসে নাকি? জি ম্যাম আছি। জি ম্যাম আছি। কোনো কোয়েশ্চেন? এখনো কোনো কোয়েশ্চেন আসে নাই না? ম্যাম এখনো কোনো কোশ্চেন আসেনি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু প্রোগ্রেস করি। নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা আমরা ভাইভাতে জিজ্ঞেস করে থাকি, গিভ সাম কজেস অফ ক্লাবিং। হ্যাঁ, এটা অনেক সময় বেড সাইডেও জিজ্ঞেস করা হয় যদি রোগীর ক্লাবিং থাকে, আবার অনেক সময় এক্সরে থেকেও চলে আসা হয়, আবার এমনি ইন জেনারেল ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। তাহলে ক্লাবিং কিভাবে দেখতে হয়, ওগুলো যেহেতু বেড সাইড, ওগুলো আমি আর এখানে ডিসকাস করছি না। বাট কজেস অফ ক্লাবিং অনেকেই দেখি পারে না, বাট এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কজেস অফ ক্লাবিং এর মধ্যে কিছু রেসপিরেটরি কজ আছে, কার্ডিয়াক কজ আছে,
গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কজ আছে এবং মিসেলেনিয়াস কজ আছে। মিসেলেনিয়াস মানে বিবিধ, যেটা কোনোটার মধ্যে পড়ে না। তাহলে রেসপিরেটরি কজেস অফ ক্লাবিং, রেসপিরেটরি কজেস অফ ক্লাবিং এর মধ্যে আছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা। অনেকে টিউবারকুলোসিস বলে, অনেকে সিওপিডি বলে, এগুলাতে কিন্তু ক্লাবিং হয় না। ক্লাবিং ইজ নট আ গুড সাইন। ক্লাবিং থাকলে তোমাদেরকে ব্রঙ্কিয়াল কার্সিনোমা বা লাং ক্যান্সারের কথা চিন্তা করতে হবে। এবং এইটা ছাড়া এনি সাপুরেটিভ লাং ডিজিজ। সাপুরেটিভ লাং ডিজিজ মানে যেখানে লাং এর মধ্যে আইদার লাং প্যারেনকাইমাতে অথবা লাং এর প্লুরাল ক্যাভিটিতে পাস জমা হচ্ছে। সো সেগুলো কি কি কন্ডিশন হতে পারে? একটা হচ্ছে তোমার এমপাইএমা থোরাসিস। এমপাইএমা, এমপাইএমা মানে হচ্ছে অ্যাকুমুলেশন অফ পাস ইন দি প্লুরাল ক্যাভিটি, এটাকে বলা হয় এমপাইএমা থোরাসিস। অনেকে এমপাইএমা এবং এমফাইসেমার মধ্যে কনফিউজড হও। হ্যাঁ, এমফাইসেমা আমরা পরে পড়বো, এটা হচ্ছে এমপাইএমা। আরেকটা হচ্ছে লাং অ্যাবসেস। লাং অ্যাবসেস, লাং প্যারেনকাইমাতে পাস লিশন। আরেকটা কজ হচ্ছে ব্রঙ্কিয়েকটেসিস। ঠিক আছে, তাহলে কজেস অফ ক্লাবিং রেসপিরেটরি কজের মধ্যে তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, একটা হচ্ছে এনি সাপুরেটিভ লাং ডিজিজ, এবং আরেকটা হচ্ছে তোমার ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। আমরা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আরেকটা পড়েছিলাম, আইএলডি as a cause of chronic cough। এখানে হচ্ছে যে লাং এর প্যারেনকাইমাতে বিভিন্ন রকম ফাইব্রোসিস, ফাইব্রোটিক চেঞ্জেস হয়, করে লাং প্যারেনকাইমাটা ডিস্ট্রয় হয়ে যায় এবং আলটিমেটলি এটা এয়ারওয়ে কেও ধরে। তাহলে তিনটা ব্রড হেডিং, একটা হচ্ছে আমাদের empyema thoracis which is accumulation of pus in the pleural cavity, আরেকটা হচ্ছে তোমার suppurative lung disease মানে where there is accumulation of pus in any part of the lung, it is empyema thoracis অথবা lung abscess অথবা bronchiectasis, আরেকটা হচ্ছে interstitial lung disease। আর কার্ডিওভাস্কুলার কজের মধ্যে দুটা, একটা হচ্ছে congenital cyanotic heart disease এবং সাবঅ্যাকিউট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। আর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কজের মধ্যে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস। আর মিসেলেনিয়াসের মধ্যে একটা হচ্ছে থাইরোটক্সিকোসিস, আর একটা হচ্ছে তোমার কনজেনিটাল। আমি তো তোমাদের সঙ্গে এন্ডোক্রাইন সিস্টেমও মনে হয় ডিসকাস, হ্যাঁ মনে হয় না, এন্ডোক্রাইন সিস্টেম ওখানে কিন্তু থাইরোটক্সিকোসিসে বলেছিলাম যে থাইরয়েডের তোমার গ্রেভস ডিজিজে অনেক সময় ইয়ে থাকতে পারে, ক্লাবিং থাকতে পারে। ঠিক আছে, তারপরে নেক্সট হচ্ছে হিমোপটাইসিস। হোয়াট ইজ হিমোপটাইসিস? হিমোপটাইসিস মিন্স কাফিং আপ অফ ব্লাড। আচ্ছা, হ্যাঁ, কাফিং আপ অফ ব্লাড। তাহলে হিমোপটাইসিস হচ্ছে কাশির সঙ্গে রক্ত। হোয়াট আর সাম কজেস অফ হিমোপটাইসিস? কজেস অফ হিমোপটাইসিস আমরা অলরেডি এখানে ডিসকাস করেছি। তাহলে কজেস অফ হিমোপটাইসিস হলে আবার আমরা যদি একটু রেসপিরেটরি এবং নন রেসপিরেটরি চিন্তা করি, তাহলে রেসপিরেটরির মধ্যে হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস, সিএ লাং, এই দুটো আগে বলতে হবে। পালমোনারি টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এটা ছাড়াও তোমার ব্রঙ্কিয়েকটেসিস, লাং অ্যাবসেস, এগুলোতে থাকতে পারে হিমোপটাইসিস। ঠিক আছে, এগুলা গেল রেসপিরেটরি কজেস। রেসপিরেটরি কজেস এর মধ্যে পালমোনারি টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তারপরে হচ্ছে ব্রঙ্কিয়েকটেসিস, লাং অ্যাবসেস এবং পালমোনারি ইনফার্ক্ট, পালমোনারি ইনফার্কশন বা ইনফার্ক্ট। আচ্ছা, এবার নন রেসপিরেটরি কজেস এর মধ্যে হচ্ছে কার্ডিয়াক কজ দুটা, একটা হচ্ছে সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস। মাইট্রাল স্টেনোসিস মানে কি? মাইট্রাল ভালভের যে অরিফিসটা এটা যদি ন্যারো হয়ে যায়, এটার কজ কি? রিক্যাপিচুলেট করো। কমনেস্ট কজ হচ্ছে ক্রনিক রিউম্যাটিক হার্ট ডিজিজ। গত ক্লাসে রিউম্যাটিক ফিভার পড়ার পরে বলেছিলাম যে এগুলোকে যদি প্রোফাইল্যাক্সিস না দেওয়া হয়, পরবর্তীতে 15 বছর 20 বছর পরে এরা ক্রনিক রিউম্যাটিক হার্ট ডিজিজ
ক্রনিক ভালভুলার হার্ট ডিজিজ ডেভেলপ করে, যার মধ্যে কমনেস্ট হচ্ছে মাইট্রাল, তারপরে অ্যাওর্টিক এবং তারপরে কম্বিনেশন অফ মাইট্রাল এন্ড অ্যাওর্টিক। সেখান থেকে আমরা চলে আসলাম। তাহলে মাইট্রাল স্টেনোসিস হচ্ছে ন্যারোয়িং অফ দি মাইট্রাল ভালভ অরিফিস, এবং এটা যদি লেস দেন 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, এটা নর্মালি মাইট্রাল ভালভ অরিফিস হচ্ছে 5 সেন্টিমিটার স্কোয়ার। লেস দেন 1 হয়ে গেলে এটাকে বলা হয় সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস। এটা তখন পালমোনারি হাইপারটেনশন করে আলটিমেটলি দিস অলসো কজেস হিমোপটাইসিস। আরেকটা লেস কমন কার্ডিওভাস্কুলার কজ হচ্ছে অ্যাকিউট পালমোনারি ইডিমা। সেখানে অনেক সময় পিঙ্ক প্রদিসপুটাম থাকে, বাট দিস ইজ নট, এটা না বললেও আসলে চলে, সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস বললেই হবে। আরেকটা কজ অফ হিমোপটাইসিস হচ্ছে এনি কজ which will hamper our coagulation system। সেটা কিছু ডিজিজ হতে পারে, কিছু ড্রাগস হতে পারে। হ্যাঁ, কোন কোন ড্রাগ আমাদের ব্লিডিং টেন্ডেন্সি বাড়ায়, কোন কোন ড্রাগ ব্লিডিং টেন্ডেন্সি বাড়ায়, সেটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস। অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস একটু মনে করো, আমি এইটাও যখন তোমাদেরকে এট্রিয়াল ফিব্রিলেশন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে থ্রম্বোএম্বোলিজম প্রিভেন্ট করার জন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস ইউজ করে থাকি। তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে ওয়ারফেরিন, আরেকটা এক্সাম্পল হচ্ছে রিভারক্সাব্যান। হ্যাঁ, এই ড্রাগ গুলো অ্যান্টিকোয়াগুলেন্ট, মানে যেখানে ক্লট থাকে এটা ক্লট ডিসলভ করে, মানে এদের হচ্ছে ব্লিডিং টেন্ডেন্সি থাকে। তাহলে যেই রোগীগুলো লং টার্ম ধরে এগুলো ওষুধ খায় তাদের কিন্তু মাঝে মাঝে পিটিআইএনআর টেস্ট করে দেখতে হয় যে তার ওভারডোজ হয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, তো আমরা যদি ধরো টেস্ট না করি এবং ওষুধ না কমিয়ে খেতেই থাকি তো আমাদের শরীরের বিভিন্ন জায়গা থেকে সেটা হিমোপটাইসিস হতে পারে, হেমাটেমেসিস হতে পারে, হেমাচিউরিয়া হতে পারে। সো these are non-respiratory non-cardiac cause। একটা হচ্ছে certain drugs especially the anticoagulants, এবং আরেকটা হচ্ছে যে ব্লিডিং ডায়াথেসিস, যেসব কন্ডিশনে আমাদের ব্লিডিং হয়, যেমন হিমোফিলিয়া, লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার ইত্যাদি। ঠিক আছে, নেক্সট তাহলে আরেকটা কোয়েশ্চেন আসে। তোমার সামনে, তুমি চেয়ারে বসে আছো, তোমার সামনে আমরা দুইটা পেট্রি ডিশের মধ্যে দুইটা ব্লাডের স্যাম্পল দিলাম। এটা দেখে কিভাবে বুঝবা কোনটা হিমোপটাইসিস এবং কোনটা হেমাটেমেসিস? হোয়াট ইজ হেমাটেমেসিস? এমএসিস মানে বমি করা, হেমা মানে ব্লাড। ঠিক আছে, তাহলে হেমাটেমেসিস মানে ভমিটিং আউট অফ ব্লাড, হিমোপটাইসিস হচ্ছে কাফিং আউট অফ ব্লাড। হয়তো খুবই সিম্পল জিনিস, কিন্তু ভাইভা টেবিলে এই সিম্পল জিনিসগুলোতেই অনেকে আটকিয়ে যায়। তাহলে ডিফারেন্সেস বিটুইন হিমোপটাইসিস এন্ড হেমাটেমেসিস। আমরা শুরু করি। হিমোপটাইসিস মিন্স কাফিং আউট অফ ব্লাড, হেমাটেমেসিস মিন্স ভমিটিং অফ ব্লাড। হিমোপটাইসিসের কজগুলো আমরা কি কি জানলাম? বললাম পালমোনারি টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তারপরে লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়েকটেসিস, এবং কিছু ড্রাগস এবং ব্লিডিং ডায়াথেসিস, এবং সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস। হেমাটেমেসিসের কজ হচ্ছে ব্লিডিং পেপটিক আলসার, গ্যাস্ট্রিক কার্সিনোমা এবং রাপচার্ড ইসোফেজিয়াল ভ্যারিস। এটা গেল এমনি বেসিক ডিফারেন্স। তারপরে যদি কোয়েশ্চেনটা এইভাবে হয় যে তোমার সামনে টেবিলে দুটো পেট্রি ডিশে দুইটা ব্লাডের স্যাম্পল দেওয়া হলো, কোনটা হেমাটেমেসিস কোনটা হিমোপটাইসিস দেখে কিভাবে বুঝবা? হিমোপটাইসিসটা হয় ব্রাইট রেড, এবং হেমাটেমেসিসের কালারটা কি? কফি গ্রাউন্ড। কফি গ্রাউন্ড মানে কি? তুমি একটা কাপে একটু কফির সঙ্গে পানি মিশিয়ে গুলে, অল্প অল্প পানি, হ্যাঁ, জাস্ট ভিজানোর জন্য পানি নিয়ে কফিটা গুলালে যে কালারটা হবে, কফি গ্রাউন্ড মানে গ্রাইন্ড করা আর কি, কফি পিষে সেটা যদি তুমি পানির সঙ্গে মিশো, অল্প পানির সঙ্গে যে কালারটা হবে সেটা হচ্ছে হেমাটেমেসিসের কালার। মানে হিমোপটাইসিস হবে ব্রাইট রেড, এটা হবে কফি গ্রাউন্ড কালার। নেক্সট কোয়েশ্চেন এখানে আসে, হেমাটেমেসিসের কালার কেন কফি গ্রাউন্ড হয়? এইটা হচ্ছে যে আমাদের হেমাটেমেসিস তো আলটিমেটলি আসতেছে স্টামাক থেকে, এবং স্টামাকে আসতেছে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন ব্লাডের সঙ্গে মিশে তখন এটাকে ব্রেক ডাউন করে অ্যাসিড হিমাটিন তৈরি করে। এই অ্যাসিড হিমাটিনের কালারটাই হচ্ছে কফি গ্রাউন্ড কালার। এটা তখন আর ব্রাইট রেড থাকে না। এইটা গেল একটা ডিফারেন্স।
আরেকটা ডিফারেন্স হচ্ছে যে এটা সিলি, বাট এটা যেটা হয় যে হিমোপটাইসিসের ব্লাডটাতে অনেক সময় বাবল থাকতে পারে, এটা যেহেতু রেসপিরেটরি সিস্টেম থেকে আসতেছে। আর হেমাটেমিসিসে অনেক সময় ফুড পার্টিকেলস মিক্সড থাকতে পারে। আর একটা ডিফারেন্স যেটা, এটা একটা মেইন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নর্মালি আমাদের ব্লাড কি, ব্লাডের পিএইচ কি, ব্লাড তো অ্যালকালাইন, কিন্তু তাহলে এই ব্লাডটা হিমোপটাইসিসটা হবে অ্যালকালাইন, আর হেমাটেমেসিসটা এটা যেহেতু অ্যাসিডের সঙ্গে মিক্স থাকবে এটা হবে অ্যাসিডিক। এটা আমরা বুঝবো কিভাবে, দেখে যে এটা অ্যাসিডিক এটা অ্যালকালাইন, আমরা এখানে লিটমাস পেপার দিব। লিটমাস পেপার কি করে, তোমার অ্যাসিড থাকলে ওইটাকে ব্লু কালার করে, সো আমরা লিটমাস টেস্ট করে ডিফারেন্সিয়েট করতে পারবো বা প্রুফ করতে পারবো যে এটা অ্যাসিডিক। ঠিক আছে? হ্যালো, আছো তোমরা? জি ম্যাম। জি ম্যাম আছি। ঠিক আছে। তো এখন বলো, এখন পর্যন্ত যা বলা হলো কোনো বুঝতে অসুবিধা বা কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? লোকজন আছে আজকে ক্লাসে নাকি ঝিম মেরে আছে সবাই? না ম্যাম, অনেকে আছে ক্লাসে। তো ইন্টারঅ্যাক্ট করছে না কেন, বোরিং লাগতেছে নাকি? তোমার একটু কোয়েশ্চেন টোয়েশ্চেন পেলে তো ভালো লাগে। নাই কোয়েশ্চেন নাই? ম্যাম হেমোপটাইসিস আর হেমাটেমেসিস ডিফারেন্সটা একটু আরেকবার বলতে বলছে। আচ্ছা ঠিক আছে, বলবো। হ্যাঁ, হিমোপটাইসিস মানে হচ্ছে কাফিং আপ অফ ব্লাড, কাশির সঙ্গে রক্ত। হেমাটেমেসিস মানে হচ্ছে ভমিটিং অফ ব্লাড, বমির সাথে রক্ত। হেমাটেমেসিস ইজ ডিউ টু জিআই কজেস, এবং এখানেও কিন্তু আরেকটা সিস্টেমিক কজ থাকতে পারে, সেটা হচ্ছে ইউজ অফ ড্রাগস লাইক ওয়ারফেরিন। আরেকটা হতে পারে যে যদি কোনো সিস্টেমিক ইলনেস থাকে, যেমন হেমোফিলিয়া বা লিউকেমিয়া বা আইটিপি, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, বা সিভিয়ার ডেঙ্গু হেমোরেজিক ফিভার। হ্যাঁ, যে কোনো সিস্টেমিক কজে যে কোনো ব্লিডিং হতে পারে, হেমোপটাইসিস হতে পারে, হেমাটেমেসিস হতে পারে, মেলেনা হতে পারে, হেমাচিউরিয়া হতে পারে। তো সরি, আমি একটা থেকে আরেকটাতে চলে গেলাম। তো কজ গুলো বলা হইলো। তারপরে ডিফারেন্স হচ্ছে যে তুমি যদি দেখো, নেকেড আই দিয়ে দেখো, হিমোপটাইসিসের ব্লাডের কালারটা হবে ব্রাইট রেড, টকটকা লাল। হেমাটেমিসিসের কালারটা হবে কালচে লাল বা কফির কালার। কফি তো ডিপ ব্রাউন হয়, অল্প একটু কফি যদি অল্প একটু পানির সঙ্গে গুলাও, ব্ল্যাক কফির যে কালারটা, দুধ মিশাইলা না চিনি মিশাইলা না, যে কালারটা হয়, হেমাটেমিসিসের ব্লাডটা সেই কালার হয়। কারণ এটা আসতেছে জিআই ট্র্যাক্ট থেকে, স্টামাকের যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে সেটার সঙ্গে মিক্স হওয়াতে ব্লাডটা ব্রেকডাউন হয়ে অ্যাসিড হেমাটিন বলে একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে, যার জন্য ব্লাডের ব্রাইট রেড কালারটা লুজ হয়ে যাচ্ছে হেমাটেমেসিসে। আর একটা যেটা বলেছিলাম যে এখানে যেহেতু হেমাটেমেসিসে ব্লাডটা মিক্স অ্যাসিডের সঙ্গে, ব্লাডের পিএইচটা অ্যাসিডিক হয়ে যায়। আর হিমোপটাইসিসটা যেহেতু কোনো অ্যাসিডের সঙ্গে মিক্স থাকতেছে না, এটা আমাদের নর্মাল তো ব্লাডের পিএইচ হচ্ছে অ্যালকালাইন, এটা অ্যালকালাইন থাকে, যেটা আমরা তোমার লিটমাস পেপার টেস্ট দিয়ে বুঝতে পারবো যে কোনটা অ্যাসিডিক কোনটা অ্যালকালাইন। ঠিক আছে, এই পাঁচটা ডিফারেন্স: ডেফিনেশন, কজ, তারপরে হচ্ছে যে অ্যাপিয়ারেন্স, তারপর হচ্ছে পিএইচ, এবং আরেকটা অনেক সময় বলতে পারো সেটা হচ্ছে যে এইটা যেহেতু রেসপিরেটরি সিস্টেম থেকে আসে, একটু কফ থাকবে, এই জন্য এটার মধ্যে একটু বাবল থাকতে পারে। আর ওটা হেমাটেমেসিস যেহেতু বমির সঙ্গে আসতেছে, এটার সঙ্গে কিছু তোমার ফুড পার্টিকেলস মিক্স থাকতে পারে। এবং হেমাটেমেসিস এর কজ এর মধ্যে আমি বলেছি ব্লিডিং পেপটিক আলসার, গ্যাস্ট্রিক কার্সিনোমা, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, রাপচার্ড ইসোফেজিয়াল ভ্যারিক্স। এবং কিছু কজ দুইটাতেই কমন, যেটাতে হিমোপটাইসিসও হইতে পারে হেমাটেমিসিসও হইতে পারে, সেই কজগুলো হচ্ছে ইউজ অফ অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস, ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ বলার দরকার নেই, ইউজ অফ অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস, তারপরে হচ্ছে ব্লিডিং ডায়াথিসিস যেমন হিমোফিলিয়া,
ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরা লিউকেমিয়া এবং হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক ফিভার। ঠিক আছে, বোঝা গেছে? ম্যাম আরেকটা কোশ্চেন এসেছে, ক্রনিক কাফ আমরা কতদিন হলে বলবো? 3 সপ্তাহ, কেউ কেউ 2 সপ্তাহ বলে, বাট আমরা 3 সপ্তাহ ধরি, 3 উইকস। আর কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম জানতে চেয়েছে অ্যাজমাতে কি ড্রাই কাফ হবে নাকি প্রোডাক্টিভ? ইউজুয়ালি ড্রাই কাফ হয় অ্যাজমাতে। আমরা পরবর্তীতে অ্যাজমাও পড়বো, তোমাদেরকে আমরা রেসপিরেটরি সিস্টেমে আমি কিছু ডিজিজ করেছি, সেগুলো হচ্ছে প্লুরাল ইফিউশন, নিউমোথোরাক্স, অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া, পালমোনারি টিউবারকুলোসিস, আর হচ্ছে তোমার ব্রঙ্কিয়াল কার্সিনোমা। সবগুলো তো একদিনে সম্ভব না, আজকে হয়তো একটা দুইটা ডিজিজ বলবো, বাকি দিনগুলো আমরা বাকি এগুলো নেক্সট ডেতে শেষ করে দিব। আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা আগাই, কোয়েশ্চেন থাকলে বলো আছে কিনা। কোয়েশ্চেন আছে? ম্যাম এখন আর আপাতত নেই। ঠিক আছে, অ্যাজমাতে ড্রাই কাফ হয়, বাট যদি সুপার অ্যাডেড সেকেন্ডারি ইনফেকশন থাকে তখন এটা প্রোডাক্টিভ হইতে পারে। ঠিক আছে, আমরা নিউমোনিয়া পড়লে করলে তখন আস্তে আস্তে এটা ক্লিয়ার হবে। স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন? স্ক্রিন শেয়ারটা কি সমস্যা কোনো? আচ্ছা, ম্যাম হয়েছে। ডিজিজ গুলো শুরু করার আগে আমি একটা জিনিস একটু বলে নেই তোমাদেরকে। যেমন আমি কার্ডিওভাস্কুলার সিস্টেমের আগে বলেছিলাম যে কার্ডিওভাস্কুলার সিস্টেমে ডিজিজ গুলো কিরকম হইতে পারে। করোনারি আর্টারি ডিজিজ হতে পারে, আবার কনজেনিটাল হার্ট ডিজিজ হতে পারে, আবার ভালভুলার হার্ট ডিজিজ হতে পারে, আবার ইনফেক্টিভ ডিজিজ হতে পারে, আবার হচ্ছে তোমার মাসকুলার ডিজিজ হতে পারে, তাই না? যেমন করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে তোমার অ্যানজাইনা এমআই, তারপরে ভালভুলার হার্ট ডিজিজ তো জানোই, আর কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে তো আছে তোমার এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, টেট্রালজি অফ ফেলো, এগুলো। সেই রকম ভাবে আমাদের রেসপিরেটরি সিস্টেমের ডিজিজ গুলো আমরা কিছু ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিজিজ অফ দি লাং প্যারেনকাইমা, আরেকটা হচ্ছে ডিজিজ অফ দি এয়ারওয়েজ, আরেকটা হচ্ছে ডিজিজ অফ দি চেস্ট ওয়াল, এবং আরেকটা হচ্ছে ডিজিজ অফ দি রেসপিরেটরি ডিজিজ অফ দি তোমার প্লুরা। আর আমি সরি, আমরা যখন এখানে প্রথমে সিমটম গুলো ডিসকাস করছিলাম, আমি আরেকটা সিমটম আমরা ডিসকাস এখানে করি নাই, সেটা হচ্ছে যে চেস্ট পেইন। হ্যাঁ, তো এইটা খুব বেশি আজকে বলার কিছু নাই, কারণ এটা কিন্তু তোমাদেরকে ইসকেমিক হার্ট ডিজিজ পড়ার সময় খুব ভালো মতোই বলে দিয়েছিলাম যে রেসপিরেটরি কজেস অফ চেস্ট পেইন, এখানে এটা হতে পারে ডিউ টু প্লুরাইটিস অথবা প্লুরিসি, যেটা নিজে কোনো ডিজিজ না, কিন্তু লাং প্যারেনকাইমার কোনো ডিজিজের কারণে যদি ওভারলাইং যে প্যারাইটাল প্লুরা সেটাতে যদি ইনফ্লামেশন হয়, বা ওভারলাইং বোন, যেমন একটা রোগীর ধর নিউমোনিয়া আছে বা লাং অ্যাবসেস আছে, এটার ওভারলাইং প্লুরাতে যদি ইনফ্লামেশন হয়, ইট উইল কজ প্লুরাইটিক পেইন। অথবা একটা রোগীর যদি ধরো সিএ লাং থাকে, ব্রঙ্কিয়াল কার্সিনোমা থাকে, এইটা যে ওভারলাইং ধরো যে টিস্যু রিব ডিস্ট্রাকশন যদি করে বা বোনি ইনভলভমেন্ট হয়, তখন কিন্তু ইট উইল কজ অলসো দি প্লুরাইটিক টাইপ অফ পেইন। এবং আমি স্পেসিফিক্যালি এগুলা প্রথম দিনই খুব ভালো মতো বলে দিয়েছিলাম যে দিস ইজ ইউজুয়ালি পেরিফেরাল। রেসপিরেটরি কজে পেইন গুলো তো এক লাঙে হবে সাধারণত, সো ইট ইজ পেরিফেরাল, এবং শার্প স্ট্যাবিং, সিভিয়ার পেইন, ওয়েল লোকালাইজড, রোগী এক আঙ্গুল দিয়ে দেখাতে পারবে, সাধারণত কোনো দিকে রেডিয়েট করে না, এবং এটা এক্সারবেটেড বাই কাফিং এবং ডিপ ইন্সপিরেশন, শ্বাস নেন বা হাঁচি কাশি দিলে ব্যথাটা বেড়ে যায়।
relieved by sitting in the bending forward position and by taking NSAIDs, and may be associated with fever, cough, hemoptysis, etc. ঠিক আছে, তাহলে চেস্ট পেইনটাও আমরা এখন কভার করে দিলাম। তাহলে আমি যেটা বলছিলাম যে দেয়ার মে বি ডিজিজেস অফ দ্য লাং প্যারেনকাইমা। লাং প্যারেনকাইমা ডিজিজের মধ্যে কমন হচ্ছে আমাদের নিউমোনিয়া, তারপরে হচ্ছে লাং ক্যান্সার, পালমোনারি টিউবারকুলোসিস। এয়ারওয়ে ডিজিজ, এয়ারওয়ে ডিজিজের মধ্যে কিছু অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আছে, যেমন ব্রঙ্কিয়াল কার্সিনোমা এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিওপিডি। আরেকটা তোমার হচ্ছে ব্রঙ্কিয়েকটেসিস, হচ্ছে ডিজিজ অফ দি এয়ারওয়েজ, ডিজিজেস অফ দি এয়ারওয়েজ। আরেকটা হতে পারে ডিজিজেস অফ দ্য চেস্ট ওয়াল, সেটা অতটা বেশি তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। আরেকটা হচ্ছে ডিজিজেস অফ দি প্লুরা। তাহলে ডিজিজেস অফ দ্য প্লুরা আমরা ওটা দিয়ে আজকে শুরু করছি। একটা মিনিট, হ্যাঁ একটু ডিস্টার্ব করছে, আরেকবার একটু দেই। ঠিক আছে, তাহলে এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে, এটার এক্সরে থাকে, এটা এক্সরে দিয়ে শুরু হবে, সেই জন্য আমি এটা বলছি যে তোমাদেরকে কোয়েশ্চেনটা একটা এক্সরে দেওয়া হবে এবং বলা হবে যে describe the findings and give the diagnosis, ঠিক আছে? তো রেডিওলজিক্যাল ফিচার আমি তো এখানে এক্সরে রাখি নাই, তারপরও আমি বলি এখানে কি হয়, ডেন্স হোমোজেনাস ওপাসিটি থাকে উইথ ক্রিসেন্টিক আপার বর্ডার, ক্রিসেন্টিক মানে হাফ মুন, dense homogeneous opacity with crescentic upper border involving a zone of the omuk lung, এবং there is obliteration of the costophrenic and cardiophrenic angles, এই জিনিসগুলো বলতে হবে। dense homogeneous opacity, crescentic upper border, কোন জোন থেকে কোন জোন পর্যন্ত, এবং obliteration of the costophrenic and cardiophrenic angles, সাইডটা বলতে হবে, যদি ধরো রাইট সাইড তাহলে বলতে হবে অফ দি রাইট সাইড। তাহলে হোয়াট ইজ দি পসিবল ডায়াগনোসিস? তাহলে ডায়াগনোসিস হচ্ছে ইট ইজ প্লুরাল ইফিউশন। হোয়াট ইজ প্লুরাল ইফিউশন? অ্যাকুমুলেশন অফ সেরাস ফ্লুইড, সেরাস কথাটা বলতে হবে, শুধু ফ্লুইড বললে হবে না, accumulation of serous fluid within the pleural cavity. Pleural cavity জিনিসটা কি? প্লুরার দুইটা লেয়ার আছে, একটা প্যারাইটাল লেয়ার, একটা ভিসেরাল লেয়ার। এই দুইটা লেয়ারের মাঝখানে যদি সেরাস ফ্লুইড অ্যাকুমুলেশন হয় ওটাকে বলা হয় প্লুরাল ইফিউশন। প্লুরাল ইফিউশন ছাড়া মানে সেরাস ফ্লুইড ছাড়া এই দুইটার মধ্যে আরো কিছু জিনিস অ্যাকুমুলেট করতে পারে, যেমন এয়ার, এয়ার অ্যাকুমুলেট করলে ওটাকে বলা হয় নিউমোথোরাক্স। আবার ব্লাড অ্যাকুমুলেট করতে পারে, ব্লাড অ্যাকুমুলেট করলে বলা হয় হিমোথোরাক্স। কাইল, লিমফেটিক্স এটাকে বলা হয় কাইলোথোরাক্স। আর কি অ্যাকুমুলেট করতে পারে? একটু আগেই বললাম পুস, সেটাকে কি বলা হয়? এম্পাইমা থোরাসিস, ঠিক আছে? তখন নেক্সট কজেস না, নেক্সট তোমাকে তারপরে জিজ্ঞেস করা হবে যে ক্লিনিক্যাল সাইন, এই রোগীটা তুমি কি কি ক্লিনিক্যাল সাইন পাবা। ক্লিনিক্যাল সাইন গুলো বলতে হবে, যদি হিউজ ইফিউশন থাকে অনেক বড় তাহলে বলবা যে অন ইন্সপেকশন দেয়ার মে বি ডিমিনিশড মুভমেন্ট অফ দি এফেক্টেড সাইট, ঠিক আছে? যদি হিউজ থাকে, বড় ইফিউশন থাকে, কি কি তাহলে থাকতে পারে, আর তোমার chest movement may be diminished on the affected side, এটা গেল ইন্সপেকশনে। এবং অনেক সময় there may be fullness of the affected side, দেখতে একটু ফুলা ফুলা লাগতে পারে, এটা গেল ইন্সপেকশনের ফাইন্ডিং। তারপরে আসো প্যালপেশনে, যদি হিউজ ইফিউশন থাকে তাহলে কি থাকবে? মিডিয়াস্টিনাল শিফট। মিডিয়াস্টিনাল শিফট কথাটার মানে কি? মুভমেন্ট অফ ট্র্যাকিয়া অ্যান্ড কার্ডিয়াক অ্যাপেক্স ফ্রম দি নর্মাল পজিশন। প্লুরাল ইফিউশনে কি হবে? হিউজ প্লুরাল ইফিউশনে মনে রাখবা, হিউজ মানে অল থ্রি জোনস যদি এফেক্ট করে লাঙ্গের, আপার জোন, মিড জোন, লোয়ার জোন, তাহলে এটা হবে। তখন এটা মিডিয়াস্টিনাল শিফট করে কোন দিকে নেবে? অপোজিট সাইডে। তাহলে ট্র্যাকিয়া এবং হার্ট মে বি শিফটেড টু দি অপোজিট সাইড, সেটা দেখবা। যদি থাকে হার্টটাও খেয়াল করবা, সেটাও বলতে হবে।
এবং এক্সরেটা ভালো করে খেয়াল করবা যে সঙ্গে টিউবারকুলোসিসের মতো কোনো ফিচার আছে কিনা, কোনো প্যাচি ওপ্যাসিটি আছে কিনা, বা কনসলিডেশনের কোনো ফিচার বা ব্রঙ্কিয়াল কার্সিনোমার কোনো ফিচার আছে কিনা, এগুলো দেখবা এক্সরে গুলোতে ভালো করে। তাহলে প্যালপেশনে আমরা একটা হচ্ছে দেয়ার মে বি মিডিয়াস্টিনাল শিফট, আর একটা থাকতে পারে তোমার দেয়ার মে বি symmetry of movement may be diminished on the affected side. Symmetry of movement কি? আমরা যে হাত দিয়ে ধরি, দুই পাশ দিয়ে, দুই হাত দিয়ে যে টেনে ধরে রোগীকে শ্বাস নিতে টানতে বলি, 3 জায়গায় করি, একটা হচ্ছে ক্ল্যাভিকেলে, একটা হচ্ছে নিপেলের লেভেলে, আরেকটা হচ্ছে লোয়ার কোস্টাল মার্জিনে। এটাকে বলা হয় সিমেট্রি অফ মুভমেন্ট। তাহলে সিমেট্রি অফ মুভমেন্ট may be diminished on the affected side. ইন্সপেকশনে আমরা কি কি দেখলাম? There may be diminished movement on the affected side. There may be fullness on the affected side. Palpation, there may be mediastinal shift, symmetry of movement diminished on the affected side. এবার আসো আসল কথাতে। আসল মেইনলি হচ্ছে পারকাশনে কি পাবা? এখানে যেটা বলতে হবে, আমরা এখানে স্টোনি ডালনেস পাবো। তাহলে ডালনেস হতে পারে উডি ডালনেস অথবা স্টোনি ডালনেস। স্টোনি ডালনেস কথাটা শুনতে খুব পছন্দ করে, স্টোনি ডালনেস বলবা। তারপরে পারকাশনে আমরা স্টোনি ডালনেস পেলাম। নেক্সট আসো অসকালটেশনে। অসকালটেশনে কি থাকতে পারে? দেয়ার থাকতে পারে না, থাকবে দ্য ব্রেথ সাউন্ড ইজ ডিমিনিশড অর অ্যাবসেন্ট। ঠিক আছে, ব্রেথ সাউন্ড ইজ ডিমিনিশড অর অ্যাবসেন্ট। নেক্সট, তাহলে আমাদের যে কোয়েশ্চেনটা আসে এখান থেকে, আমরা এখানে রেডিওলজিক্যাল ফিচার ডিসকাস করলাম, ক্লিনিক্যাল সাইন্স গুলো দেখলাম, আর এখন আসবো আমরা কজেস এ। হোয়াট আর দি কজেস অফ প্লুরাল এফিউশন? এখানেও কিন্তু ইট মে বি রেসপিরেটরি এবং নন রেসপিরেটরি কজ, যদিও রেসপিরেটরি কজ গুলো মোর কমন। তাহলে কমন কজ হচ্ছে নিউমোনিয়া। যে 3000 টাকার বাটিগুলা দিয়ে দাও, টাকা দিয়ে দিব এসে। তাহলে কমন কজ হচ্ছে নিউমোনিয়া, এটাকে বলা হয় প্যারা নিউমোনিক ইফিউশন। তারপরে টিউবারকুলোসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিউবারকুলোসিস। ঠিক আছে, তারপরে পালমোনারি ইনফার্কশন, পালমোনারি ম্যালিগনেন্সি মানে সিএ লাং। তাহলে 3-4টা কজ খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে নিউমোনিয়া, এখানে বলা হয় প্যারা নিউমোনিক ইফিউশন। 2 নম্বরে হচ্ছে টিউবারকুলোসিস, তারপরে হচ্ছে সিএ লাং বা ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তারপরে হচ্ছে পালমোনারি ইনফার্কশন। এগুলা গেল রেসপিরেটরি কজ। নন রেসপিরেটরি কজ হচ্ছে হাইপোপ্রোটিনেমিয়া ডিউ টু এনি কজ, আর একটা হচ্ছে তোমার যে কোনো ফেলিয়ার, যেমন হার্ট ফেলিয়ার, লিভার ফেলিয়ার, কিডনি ফেলিয়ার। ঠিক আছে, আরো অনেকগুলো কজ আছে, হাইপোথাইরয়েডিজম আছে, তো ওগুলো না মনে রাখলেও চলবে, তোমাদেরকে ওই 3টা ফেলিয়ার মনে রাখতে হবে: কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার, ক্রনিক লিভার ডিজিজ অথবা নেফ্রোটিক সিনড্রোম, হাইপোপ্রোটিনেমিয়া ডিউ টু এনি কজ। তারপরে আমরা হচ্ছে যে একটা রোগীর যদি আমরা প্লুরাল ইফিউশন পাই, তখন আমরা কি কি ইনভেস্টিগেশন করব, আমাদেরকে এই ডিজিজ গুলো মাথায় রেখে করতে হবে। একটা ইনভেস্টিগেশন বললে তো অবশ্যই এটা বলতে হবে চেস্ট এক্সরে। যদি জিজ্ঞেস করে যে নেম একটা, যদি ইনভেস্টিগেশন করতে বলা হয় কি করবা? চেস্ট এক্সরে। আর যদি আরো ইনভেস্টিগেশন করো তাহলে একটা অবশ্যই সিবিসি করতে হবে, কমপ্লিট ব্লাড কাউন্ট। কারণ কমপ্লিট ব্লাড কাউন্টে আমাদের হিমোগ্লোবিন, আমাদের টোটাল কাউন্ট, নিউট্রোফিল কাউন্ট, ইএসআর, এগুলো আমাদেরকে ডায়াগনোসিসে হেল্প করবে। তাহলে সিবিসি তে কিভাবে হেল্প হয়? যদি নিউমোনিয়া হয়, নিউমোনিয়া তো একটা অ্যাকিউট কন্ডিশন, তাই না? নিউমোনিয়া তো আর মাসের পর মাস থাকে না, কিন্তু টিউবারকুলোসিস মাসের পর মাস থাকতে পারে। তো নিউমোনিয়াতে সাধারণত হিমোগ্লোবিন কমে না, কিন্তু টিউবারকুলোসিস বিকজ ইট ইজ আ ক্রনিক ডিসঅর্ডার, এখানে সাধারণত হিমোগ্লোবিন সাধারণত কমে, হ্যাঁ হিমোগ্লোবিন কম থাকে টিবিতে। এবার আসি টোটাল কাউন্টে। টিউবারকুলোসিসে কিন্তু টোটাল কাউন্ট নর্মাল থাকে, টোটাল কাউন্ট বাড়ে না, বাড়তে পারে যদি সেকেন্ডারি ইনফেকশন থাকে অন টপ অফ টিউবারকুলোসিস, কিন্তু পার সে টিবি ইটসেলফ ইট কজেস নর্মাল টোটাল কাউন্ট। এবং টিউবারকুলোসিসে সাধারণত
ডিফারেন্সিয়াল কাউন্টে কোনটা বেশি থাকে? লিম্ফোসাইট বেশি থাকে। কিন্তু নিউমোনিয়া এটা ইজ আ ব্যাকটেরিয়াল ইনফেকশন, এখানে তোমার নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস থাকবে, তার মানে নিউট্রোফিল কাউন্ট বাড়বে, লিউকোসাইট কাউন্ট বাড়বে এবং দুইটাতেই ইএসআর বাড়বে। তাহলে সিবিসি করব এবং চেস্ট এক্সরে করব এবং টিবি সন্দেহ করলে, টিবি সাধারণত ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের হয়, একটু ডায়াবেটিসটাও টেস্ট করে নিতে হবে, র্যান্ডম ব্লাড সুগার করব এবং আলটিমেটলি আমরা অ্যাসপিরেশন অফ দ্য ফ্লুইড করব। ফ্লুইড বের করে ফ্লুইডটা আমরা কিছু ইনভেস্টিগেশনস করব, যেমন নেকেড আইতে ফ্লুইডটা দেখব, তারপরে এটার সাইটোলজি, এটার মধ্যে কি কি সেল আছে, নিউট্রোফিল বেশি না লিউকোসাইট বেশি না, কোনো ম্যালিগন্যান্ট সেল আছে কিনা, এএফবি করব, এডিএ করব এবং বায়োকেমিস্ট্রি করব। বায়োকেমিস্ট্রির মধ্যে এটা সুগার এবং প্রোটিন দেখব, ঠিক আছে? এবং এইসব করে আমরা ফ্লুইডটাকে ক্লাসিফাই করতে পারি অ্যাকর্ডিং টু its protein content into two types, exudative এবং transudative. আরেকটা জিনিস একটু বলে নেই, সেটা হচ্ছে যে আমরা ক্লিনিক্যালি মানে ফিজিক্যাল এক্সামিনেশন করে প্লুরাল এফিউশন ডিটেক্ট করব যদি এটা 500 ml or more হয়, আর চেস্ট এক্সরেতে দেখা যাবে 200 ml এর মতো হলে। 200 ml এর কম থাকলে সাধারণত চেস্ট এক্সরেতে দেখা যায় না, তোমার তখন যদি কোনো সাসপিশন থাকে তুমি এটা ইয়েতে করতে পারো, আল্ট্রাসোনোগ্রাম করতে পারো। হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাম করলে 30 ml পর্যন্ত, এত কম থাকলেও সেটা দেখা যায়, ঠিক আছে? ক্লিনিক্যাল সায়েন্স পেতে গেলে অ্যাটলিস্ট 500 ml থাকতে হবে, এক্সরেতে দেখতে গেলে 200 ml থাকতে হবে এবং 30 ml এর মতো থাকতে হবে যদি আল্ট্রাসোনোগ্রামে ডিটেক্ট করতে চাও, আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য চেস্ট। তারপরে আমি এখানে একটা কথা বলেছিলাম যে ডিফারেন্স বিটুইন এক্সুডেটিভ এন্ড ট্রান্সুডেটিভ ফ্লুইড, ঠিক আছে? এখন এগুলো আমরা প্লুরাল ফ্লুইড এক্সামিনেশন করে বুঝবো, কিন্তু জিনিসটা কি, এক্সুডেটিভ ফ্লুইড বলতে আমরা কি বুঝি এবং ট্রান্সুডেটিভ ফ্লুইড বলতে আমরা কি বুঝি? এটা এই কথাগুলো তো শুনছো আগে নিশ্চয়ই, তাই না? ঠিক আছে, এখানে হচ্ছে যে যেখানে তোমার এখানে একটা ফর্মুলা আছে, হ্যাঁ, যেটা তোমার পালমোনারি কজ, লাং কজের কারণে যেখানে প্লুরাল এফিউশনটা হচ্ছে সেইটা হচ্ছে এক্সুডেটিভ ফ্লুইড, আর যেটা হচ্ছে ডিউ টু সিস্টেমিক কজ, যেমন সিস্টেমিক কজের মধ্যে আমি বললাম কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, নেফ্রোটিক সিনড্রোম, chronic liver disease, hypoproteinemia due to any cause, hypothyroidism, এগুলা হচ্ছে নন পালমোনারি কজ। নন পালমোনারি কজ গুলো হচ্ছে তোমার ট্রান্সুডেটিভ, আর এগুলা হচ্ছে বাকিগুলো পালমোনারি কজ, যেমন পালমোনারি টিউবারকুলোসিস, পালমোনারি ম্যালিগন্যান্সি, পালমোনারি ইনফার্কশন, এগুলা হচ্ছে তোমার এক্সুডেটিভ। এগুলা আমরা বুঝবো কিভাবে? একটা হচ্ছে এটাকে বলা হয় লাইটস ক্রাইটেরিয়া। হ্যাঁ, লাইটস ক্রাইটেরিয়া, তিনটা জিনিস থাকে, এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলেই তুমি এটা বলতে পারবা যে দিস ইজ এক্সুডেটিভ। তাহলে আমি বললাম যে আমরা যখন ফ্লুইডটা অ্যাসপিরেট করব, ফ্লুইডটাকে আমরা কি কি ইনভেস্টিগেশনের জন্য দিব? একটা তো হচ্ছে আমরা নেকেড আই এক্সামিনেশন করব, মানে ফিজিক্যাল, এইটা কালারটা কি, এটা কি সেরাস না স্ট্র কালার না কবওয়েব হয় নাকি হেমোরেজিক, এটা আমরা টানার সময়ও দেখব এবং এটা ফিজিক্যাল এক্সামিনেশনে বোঝা যাবে। তারপরে আমরা কি কি দিব এখানে? সাইটোলজি দিব এবং বায়োকেমিস্ট্রি দিব। সাইটোলজিতে আমরা ফ্লুইডটার মধ্যে মেইনলি কি টাইপ অফ সেলস থাকতেছে, নিউট্রোফিল কাউন্টটা দেখবো এবং সেল টাইপটা দেখবো। ব্লাডে যেরকম আমরা ডিফারেন্সিয়াল কাউন্ট, টোটাল কাউন্ট করি, এখানেও সেরকম। আর হচ্ছে যে এটার মধ্যে আমরা ওই প্লুরাল ফ্লুইডে তাহলে আমরা একটা হচ্ছে সাইটোলজি করব এবং আরো দেখবো যে কোনো ম্যালিগন্যান্ট সেল আছে কিনা, কোনো অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই পাওয়া যায় কিনা। আর বায়োকেমিস্ট্রির মধ্যে আমরা সাধারণত প্রোটিন দেখি এবং এটার হচ্ছে অ্যালবুমিনটা দেখি, প্রোটিন দেখি এবং গ্লুকোজটা দেখি
এবং মাঝে মাঝে এলডিএইচ ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ দেখা হয়, আমাদের দেশে আমরা কম দেখি, বিদেশে এটা দেখে। আরেকটা জিনিস এটাকে বলা হয় এডিএ, তিনটাই ক্যাপিটাল এডিএ, ঠিক আছে? এডিএটা আমরা এটা রেইজ করে টিউবারকুলাস প্লুরাল এফিউশন, এডিএ বেশি থাকলে ইট ইজ ইন্ডিকেটিভ। এখন এই ফ্লুইডটা এক্সামিন করে এটা এক্সুডেটিভ না ট্রান্সুডেটিভ আমরা কেমন করে বুঝবো? এক্সুডেটিভের বোঝার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, এটাকে বলা হয় লাইটস ক্রাইটেরিয়া। তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্টের মধ্যে যে কোনো একটা থাকলেই আমরা এটা বলতে পারি যে ইট ইজ লাইকলি এক্সুডেটিভ। যেমন আমরা যদি প্লুরাল ফ্লুইডের যে প্রোটিন আর সেরাম প্রোটিন এটার রেশিওটা যদি মোর দেন 0.5 হয়, যেমন ধরো প্লুরাল ফ্লুইডের প্রোটিনটা হচ্ছে 1 আর সেরাম প্রোটিনটা হচ্ছে তোমার 3, এরকম, ঠিক আছে? যদি রেশিওটা মোর দেন 0.5 হয় ইট ইজ লাইকলি এক্সুডেটিভ। আবার প্লুরাল ফ্লুইডের যে ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ এটা যদি মোর দেন 2/3 অফ দি আপার লিমিট অফ নর্মাল এলডিএইচ সেটা হয়। এটা ইউজুয়ালি লাইটস ক্রাইটেরিয়াটা জিজ্ঞেস করা হয় না, তবে অনেক সময় এক্সুডেটিভ কি ট্রান্সুডেটিভ কি এটা জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? এক্সুডেটিভটা কিন্তু প্রোটিন রিচ, ইট ইজ কজড বাই লোকাল কজেস, আর ট্রান্সুডেটিভটা হচ্ছে যে ডিউ টু সিস্টেমিক কজেস, এখানে প্রোটিনটা কম থাকে। এবং এইটা হচ্ছে তোমার ডিউ টু ইনক্রিজড মাইক্রোভাস্কুলার প্রেশার, হ্যাঁ, যেখানে ডিজিজ অফ দি প্লুরা অথবা লাংয়ে এখানে মাইক্রোভাস্কুলার প্রেশারটা বেড়ে যে ফ্লুইড লিক হবে, লিক, এটা হচ্ছে এক্সুডেটিভ ইফিউশন। আর ওইটা সিস্টেমিক কজ গুলো হচ্ছে আইদার ডিউ টু, এটা ইডিমার যে কারণ সে একই কারণ, ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেশার অথবা ডিক্রিজড অসমোটিক প্রেশার। এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন এক্সুডেটিভ এন্ড ট্রান্সুডেটিভ। আরেকটা কোয়েশ্চেন অনেক সময় করা হয় যে তুমি রোগীটাকে অ্যাসপিরেট করার সময় ইনজিউরি করে দিলা, ইনজিউর করে দিলা, রক্ত বের হচ্ছে, এখন এটা কি হেমোরেজিক ফ্লুইড নাকি ইনজিউরির কারণে এটা নাকি অন্য কোনো কারণে? যেমন হেমোরেজিক ফ্লুইড সাধারণত কমনলি তুমি ধরো পানি টানতেছো দেখতেছো যে ব্লাড বের হচ্ছে, এটা কমন কারণ হচ্ছে ম্যালিগন্যান্সি, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এবং আরেকটা কারণ হচ্ছে লেস কমন পালমোনারি, আরেকটা কারণ হচ্ছে টিউবারকুলোসিস, আরেকটা হচ্ছে পালমোনারি ইনফার্কশন। এই তিনটা কজ মে কজ হেমোরেজিক ইফিউশন। এবং আমরা যদি আবার সেই দিকে যাই, আমাদের যেসব জিনিস সিস্টেমিক ভাবে ব্লিডিং ডিসঅর্ডার করে, যেমন ওয়ারফেরিন অথবা লিউকেমিয়া, হেমোফিলিয়া, এগুলাতেও কিন্তু ম্যালিগন্যান্ট হেমোরেজিক ইফিউশন হতে পারে। কমনলি আমরা প্রথমে ম্যালিগন্যান্ট পেলে প্রথমেই চিন্তা করব, সরি হেমোরেজিক পেলে প্রথমেই চিন্তা করব ম্যালিগন্যান্ট, তারপরে টিউবারকুলোসিস। তাহলে তোমাকে জিজ্ঞেস করলো যে তুমি অ্যাসপিরেশন করার সময় একটু ট্রমা করে দিলা, ব্লিডিং হলো, এখন এই দুটো ডিফারেন্সিয়েট করবা কিভাবে? তোমার ট্রমাটিক যেটা, এটা হচ্ছে যে তোমার শুধু শুরুর দিকে যে ব্লাডটা আসবে, শুরুর দিকে যে ফ্লুইডটা আসবে সেটা ব্লাড স্টেইনড হবে, বাকিটা তোমার ক্লিয়ার আসবে বা সেরাস আসবে। আর ম্যালিগন্যান্টে পুরাটাই, সরি হেমোরেজিকে পুরাটাই একদম শেষ পর্যন্ত ম্যালিগন্যান্ট থাকবে, হেমোরেজিক থাকবে। এবং হেমোরেজিক যখন কিছুক্ষণ এটা দাঁড়ায় থাকবে, মানে এক জায়গায় থাকবে, তখন এটা ক্লট করবে, ট্রমাটিকে এটা ক্লট করবে না, এইভাবে ডিফারেন্সিয়েট করে। তারপর এটা জিজ্ঞেস করে অ্যাসপিরেশন কিভাবে করে এবং কতটুকু করে। সাধারণত এক সিটিং এ মোর দেন 1.5 লিটার করা হয় না, কারণ যদি করো তাহলে একটা কম্পেনসেটরি রি এক্সপ্যানশন পালমোনারি ইডিমা ডেভেলপ করতে পারে। অনেক ইফিউশন থাকলেও সাধারণত আমরা ইউজুয়ালি 1 লিটার ম্যাক্সিমাম 1.5 লিটার করি একসাথে, এর বেশি করা হয় না। এখানে কোন স্পেসে নিডলটা দিতে হয় বা কি, এই জিনিসগুলো অনেক সময় জিজ্ঞেস করা হয়। আর আরেকটা জিনিস আমি এখানে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে প্লুরাল ইফিউশনের যে কজ গুলো আমরা দেখলাম, তার মধ্যে আমি বলেছিলাম প্যারা নিউমোনিক ইফিউশন, তারপরে বলেছিলাম যে তোমার টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াল কার্সিনোমা এবং ইনফার্ক্ট, ঠিক আছে? তো এইখানে যে টিউবারকুলোসিসটা, এইটা কিন্তু পালমোনারি টিউবারকুলোসিস না, হ্যাঁ, পালমোনারি টিউবারকুলোসিস হচ্ছে বাই ডেফিনিশন যেটা লাং প্যারেনকাইমাতে হচ্ছে, এইটা কিন্তু লাং প্যারেনকাইমাতে হচ্ছে না, এইটা হচ্ছে ইন দি প্লুরাল ক্যাভিটি।
but it is caused by Mycobacterium tuberculosis. Kintu it is a type of extrapulmonary tuberculosis, not pulmonary tuberculosis. ঠিক আছে? Yes, ma'am. ঠিক আছে, এখন এখান থেকে কারো কোনো কোয়েশ্চেন? আমি আজকে আর একটা জিনিস বলে ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে যে নিউমোথোরাক্স, যেহেতু এগুলা কানেক্টেড। আর নেক্সট ক্লাসে আমরা নিউমোনিয়া, টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াল কার্সিনোমা আর অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ এর মধ্যে অ্যাজমা, সিওপিডি এই দুইটা ডিসকাস করব। ঠিক আছে? এখন প্লুরাল এফিউশন থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ম্যাম কাফ থেকে একটা কোর্স এসেছে, হ্যাঁ, এটা কি এখন করব? সরি ম্যাম কি বললা? বলেছে পোস্ট নেজাল। হ্যাঁ বলো, অসুবিধা নাই। ম্যাম বলেছে পোস্ট নেজাল ড্রিপ, এটা কি হচ্ছে আমরা কাফের নন রেসপিরেটরি কজ বলছি? হ্যাঁ, হ্যালো, ম্যাম শুনতে পাচ্ছেন? প্রথম পার্টটা শুনলাম যে পোস্ট নেজাল ড্রিপ কাফের নন রেসপিরেটরি কজ, তারপরে আর কিছু বলেছিলে? হ্যাঁ ম্যাম, এটা হচ্ছে কেন বলছি, এটাকে নন রেসপিরেটরি কজ কেন বলছি? কারণ এইটার উৎপত্তি তো লাংস বা এয়ারওয়ে থেকে হচ্ছে না, এটা হচ্ছে আমাদের সাইনুসাইটিস থেকে হচ্ছে। হ্যাঁ, সাইনুসাইটিস এর জন্য পিছনে যে ইয়ে হচ্ছে, কিন্তু আমরা রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে যেটা বুঝি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, যে আমাদের একদম নোজ থেকে এ পর্যন্ত, একদম লাংস এর অ্যালভিওলাই পর্যন্ত, এটা তো সেখান থেকে আসতেছে না, সেই জন্য। ম্যাম ফ্লুইড লেভেল যদি লেস দেন 200 ml হয় তাহলে সেটা আমরা কিভাবে মেজার করব? সেটা মেজার না, ডিটেক্ট করতে গেলে আল্ট্রাসোনোগ্রাম অফ চেস্ট করতে হবে, আল্ট্রাসোনোগ্রাম অফ চেস্ট। ঠিক আছে? আল্ট্রাসোনোগ্রাম অফ চেস্ট দিয়ে অনেক কম 5-10 ml থাকলেও সেটা ধরা যায়, বাট এক্সরেতে তোমার 200 নিচে থাকলে সাধারণত আসে না। ম্যাম আরেকটা কোশ্চেন এসেছে, ডিফারেন্স বিটুইন এক্সুডেটিভ এন্ড ট্রান্সুডেটিভ ফ্লুইড। ডিফারেন্স বিটুইন এক্সুডেটিভ এন্ড ট্রান্সুডেটিভ যদি জিজ্ঞেস করে তাহলে মেইনলি ওইটাই বলবা যে exudative is caused by local cause of the lung or pleura. Transudative is caused by systemic or non-respiratory cause due to transudative এর cause হচ্ছে increased hydrostatic pressure or decreased colloidal oncotic pressure, আর exudative এর cause হচ্ছে তোমার লাং ইনজুরি অথবা প্লুরাল ইনজুরির কারণে মাইক্রোভাস্কুলার ড্যামেজ হয়ে লিকেজ অফ ফ্লুইড। ঠিক আছে? এবং এক্সুডেটিভ ফ্লুইড ইজ রিচ ইন প্রোটিন, প্রোটিন কন্টেন্টটা বেশি থাকবে। ট্রান্সুডেটিভটা প্রোটিন কন্টেন্টটা লেস থাকবে। এক্সুডেটিভ ইজ ইউজুয়ালি ইউনিল্যাটারাল, ট্রান্সুডেটিভ ইজ ইউজুয়ালি বাইল্যাটারাল। বুঝা গেছে? ইয়েস ম্যাম। আর কিছু? আরেকটা এসেছে সাইটোলজিক্যাল ফিচার্স, আমরা টিবি, নিউমোনিয়া, কার্সিনোমা ও তিনটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি সাইটোলজিক্যাল ফিচার্স দিয়ে? হ্যাঁ, এখানে যেটা হচ্ছে যে আমরা ধরো সেল কাউন্ট, ঠিক আছে, এমনি আমরা সাধারণত নিউমোনিয়া থাকলে কিছু টিপিক্যাল ফিচার্স থাকে, ইউজুয়ালি সাধারণত নিউমোনিয়া থাকলে আমরা প্লুরাল ফ্লুইড ডায়াগনস্টিক অ্যাসপিরেশন করি না। হ্যাঁ, কারণ দেখা যায় যে এখানে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিলে অনেক সময় তার ফ্লুইডটা এমনিতেই কমে যায়। এই রোগীটার যদি নিউমোনিয়ার টিপিক্যাল ফিচার থাকে, নিউমোনিয়ার টিপিক্যাল ফিচার হচ্ছে হাই ফিভার, কাফ। ঠিক আছে? হাই ফিভার অ্যান্ড কাফ। টিউবারকুলোসিসে সাধারণত কি হয়? লো গ্রেড ফিভার, এবং ওটার কাফ তো একরকম থাকেই। তো আমরা মানে ডায়াগনস্টিক, আমরা নিউমোনিয়া সন্দেহ করলে সাধারণত প্লুরাল ফ্লুইডটা টানি না, আমরা টানি যখন একটা কনফিউশন থাকে বা যখন টিউবারকুলোসিস থাকে। তারপরে আমরা যদি এটা টানি, টিউবারকুলোসিসে যেটা হবে সেল কাউন্টটা থাকবে প্রিডমিনেন্টলি লিম্ফোসাইট। তুমি যদি 100টা সেল পাও, 100টার মধ্যে 99টাই লিম্ফোসাইট হবে, কিন্তু নিউমোনিয়া হলে প্রিডমিনেন্টলি নিউট্রোফিল থাকবে। আর ম্যালিগন্যান্ট সেল হইলে সাধারণত ওইটার মধ্যে ম্যালিগন্যান্ট সেলস গুলো ডিটেক্ট করা যায়, ম্যালিগন্যান্ট সেলস পাওয়া যেতে পারে। ঠিক আছে?
আর হচ্ছে যে আমরা টিউবারকুলোসিসে সাধারণত ফ্লুইডটা টানি শুধু ডায়াগনোসিস করার জন্য তা না, এখানে আমরা ফ্লুইডটা টেনে তারপরে স্টেরয়েড দিতে হয়। যদি ফ্লুইডটা না টেনে স্টেরয়েড দিই অনেক সময় দেখা যায় ওখানে লোকাল ফাইব্রোসিস করে একটা পার্মানেন্ট লাং ড্যামেজ করে। বাট তুমি সেল কাউন্ট দিয়ে ডিফারেন্সিয়েট করতে চাইলে এইটাই যে টিপিক্যালি তোমার লিম্ফোসাইট থাকবে টিউবারকুলোসিসে, টিপিক্যালি নিউট্রোফিল থাকবে ইয়েতে কি নাম যেন নিউমোনিয়াতে, আর ম্যালিগন্যান্ট সেলস থাকতে পারে ম্যালিগন্যান্সিতেও নিউট্রোফিলি বেশি থাকে বা নর্মাল থাকে। ম্যাম আর হচ্ছে কি ম্যাম এখানে হচ্ছে যে ভোকাল ফ্রেমিটাস আর রেজোনেন্স যেটা আমরা পেয়ে থাকি ওটা হচ্ছে এখানে ডিমিনিশড অর অ্যাবসেন্ট থাকবে কেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সরি এটা আমার বলতে ভুল হয়ে গেছে, এটা আমি মিস করেছি। অবশ্যই ইটস ভেরি গুড পয়েন্ট তোমরা ইয়ে করেছো, অবশ্যই এটা থাকবে আমাদের প্লুরাল ইফিউশনে, আমাদের যে প্যালপেশনে ভোকাল ফ্রেমিটাস ডিমিনিশড থাকবে অন দি এফেক্টেড সাইড, এবং ভোকাল রেজোনেন্স অসকালটেশনে অবশ্যই ডিমিনিশড থাকবে। এবং অনেক সময় এইটা যদি কেউ ভালো করে অনেক সময় জিজ্ঞেস করতে পারে, তুমি তো বললা যে অসকালটেট করে কি কি পাবা, একটা হচ্ছে যে আমরা অসকালটেট করে তো ব্রেথ সাউন্ড ডিমিনিশড আর অ্যাবসেন্ট পাবো, আরেকটা হচ্ছে যে যেটাও বললো যে ভোকাল রেজোনেন্সটা ডিমিনিশ থাকবে, আরেকটা অনেক সময় আর জিজ্ঞেস করে, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা আপার লিমিট অফ দ্য ইফিউশনে মাঝে মাঝে ক্রেপস পেতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে যে যদি এটা প্যারানিউমোনিক ইফিউশন হয়, রিজলভিং নিউমোনিয়ার জন্য অনেক সময় আমরা আপার বর্ডার অফ দি ইয়েতে ক্রেপিটেশনস পেতে পারি। এগুলা নিজে থেকে বলবা না, নিজে থেকে বললে প্যাচাবে। যদি কেউ খুব এক্সেপশনালি ভালো করে এবং তাকে যদি জিজ্ঞেস করা হয় যে অসকালটেশনে আর কিছু পাবা কিনা, তখন এই জিনিসটা বলতে পারো। এখানে অবশ্যই ভোকাল রেজোনেন্স এবং ভোকাল ফ্রেমিটাসটা আমার বলতে মিস হয়ে গেছে, অবশ্যই দুটো ডিমিনিশ থাকবে। আর কিছু? ম্যাম আর কোনো কোশ্চেন নেই এখন। ঠিক আছে, আমরা তাহলে নিউমোথোরাক্সে চলে যাই। নিউমোথোরাক্সটা ছোট, তারপরে আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব আবার, ঠিক আছে? ম্যাম তাহলে নিউমোথোরাক্স মানে কি? অ্যাকুমুলেশন অফ এয়ার ইন দি প্লুরাল ক্যাভিটি। ঠিক আছে, অ্যাকুমুলেশন অফ এয়ার ইন দ্য প্লুরাল ক্যাভিটি, এটা এক্সরে থেকে আসে, তাহলে সাধারণত ইউজুয়ালি জিজ্ঞেস করা হয় না। এখানেও তোমাকে ক্লিনিক্যাল সাইনস এন্ড সিমটমস গুলো জিজ্ঞেস করা হবে। এখানে হচ্ছে তোমাদের এই যে এটা কজেস একটু পরে আসতেছি, ক্লিনিক্যাল সাইনস এন্ড সিমটমস। সিমটম হচ্ছে দ্য পেশেন্ট, ইট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ দ্য নিউমোথোরাক্স। তাহলে আমি টাইপটাই আগে বলি, তারপর এটাতে আসতেছি। এটা 3 টাইপের হতে পারে নিউমোথোরাক্সটা। হ্যাঁ, একটা হচ্ছে ক্লোজড টাইপ, একটা হচ্ছে ওপেন টাইপ, আর একটা হচ্ছে টেনশন টাইপ অফ নিউমোথোরাক্স। ঠিক আছে, ক্লোজড টাইপ মানে কি? এখানে দেখা যাচ্ছে যে আমাদের এয়ারটা কোথা থেকে আসতেছে, প্লুরাল ক্যাভিটির ভিতরে এয়ারটা তো লাংস থেকেই আসতেছে, ফুসফুসের ভিতরে যে বাতাস সেখান থেকে আসতেছে। এখন এই বাতাসটা কিভাবে আসে বা নিউমোথোরাক্সের টাইপস গুলো কি কি? একটা হচ্ছে যে ট্রমাটিক, আমাদের একটা রোড অ্যাক্সিডেন্ট হইলো, ঠিক আছে, অথবা আয়াট্রোজেনিক, আমরা প্লুরাল বায়োপসি নিতে গেলাম বা একটা এফএনএসি করতে গেলাম, কিংবা ওই যে প্লুরাল ফ্লুইড টানতে গেলাম, অথবা তোমার থোরাসিক সার্জারি করলাম, তখন আমরা বাতাস ইন্ট্রোডিউস করলাম, ট্রমাটিক। তাহলে টাইপস বা কজেস বা ক্লাসিফিকেশন, টাইপস তো ওই তিনটা, কজেস হচ্ছে একটা হতে পারে ট্রমাটিক মানে তোমরা জানো কিনা, আমরা কিন্তু প্লুরাল ফ্লুইড টানার পরে আবার একটা এক্সরে করি, অনেক সময় এক্সরে করি যে কোনো আমরা নিউমোথোরাক্স করে দিলাম কিনা সেটা দেখার জন্য, ঠিক আছে?
তাহলে একটা কারণ হতে পারে ট্রমাটিক, সেটা হতে পারে ডিউ টু রোড অ্যাক্সিডেন্ট অথবা আয়াট্রোজেনিক, প্লুরাল ফ্লুইড টানতে যে বা প্লুরাল বায়োপসি করতে যে, কিংবা তোমার এফএনএসি করতে যায়, বা কোনো থোরাসিক সার্জারি করার পরে যদি অ্যাকুমুলেশন মানে এয়ার চলে আসে লাংস থেকে। আরেকটা হতে পারে যেটা মোর কমন, সেটা হচ্ছে স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স। তাহলে কজেস হতে পারে স্পন্টেনিয়াস অথবা ট্রমাটিক। ট্রমাটিকের মধ্যে আয়াট্রোজেনিক অথবা অ্যাক্সিডেন্ট। স্পন্টেনিয়াস মানে কোনো অ্যাক্সিডেন্ট নাই, কিন্তু নিজে নিজেই এটা হচ্ছে, নিজে নিজেই কেন হচ্ছে সেটা আমি বলবো। এটা ইউজুয়ালি হয় অ্যাসোসিয়েটেড উইথ স্মোকিং, অথবা যারা খুব লম্বা এবং চিকন, লম্বা থিন লং পিপল এবং যাদের স্মোকিং হয়, এবং প্রেজেন্স অফ এপিক্যাল সাবপ্লুরাল ব্লেব। ব্লেব মানে হচ্ছে বাবল, এদের জন্মগতভাবে লাংসে কিছু বুদবুদের মতো জিনিস থাকে, অনেক সময় ওগুলো রাপচার করলে এটা নিউমোথোরাক্স। এবং যারা স্মোকিং এবং যারা লিন অ্যান্ড থিন টল পেশেন্টস তাদের একটা অ্যাসোসিয়েশন থাকে। এই ব্লেব গুলো যদি নিজে নিজে হয়ে যায়, এটাকে বলা হয় স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স। এবং এটাকে আবার দুই রকম ভাবে ভাগ করা হয়েছে, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারি মানে হচ্ছে যেখানে হেলদি লাং এর কোনো ডিজিজ নাই, এটা ইডিওপ্যাথিক, এটা কোনো কারণ জানা যায় নাই। তাহলে নিউমোথোরাক্স এর কজ মে বি স্পন্টেনিয়াস অথবা ট্রমাটিক। স্পন্টেনিয়াস এর মধ্যে দুইটা টাইপস, প্রাইমারি যেটা অকার্স ইন প্রিভিয়াসলি হেলদি লাং, আর এটা হতে পারে সেকেন্ডারি which occurs in diseased lung, commonly COPD, tuberculosis। সিওপিডি এবং টিউবারকুলোসিসে হতে পারে, এবং আরো কয়েকটা ডিজিজে হতে পারে, মেইনলি এই দুটোই মনে রাখবা, সিওপিডি এবং টিউবারকুলোসিস। এবং এটা সাধারণত অ্যাসোসিয়েটেড উইথ স্মোকিং এবং টল স্ট্যাচার, টল পেশেন্টসদের। টাইপস টাইপস হতে পারে ক্লোজড, ওপেন এবং টেনশন। তাহলে এখানে কি হলো, আমাদের সাবপ্লুরাল ব্লেব রাপচার হয়ে গ্যাসটা সামহাউ লিক করে প্লুরাল ক্যাভিটিতে চলে গেল। তারপরে এই যে আমাদের এয়ারওয়ে এবং প্লুরাল স্পেস এর মধ্যে যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনটা যদি নিজে নিজেই বন্ধ হয়ে যায়, এটাকে বলা হয় ক্লোজড নিউমোথোরাক্স। এটা হচ্ছে খুব সেফ, এটার সেরকম আলাদা কোনো ট্রিটমেন্টও লাগে না। তাহলে what is the closed pneumothorax? Where the communication between the airway and the pleural space. আমাদের pleural space হচ্ছে pleural cavity পানি জমতেছে, সরি গ্যাস জমতেছে, গ্যাসটা আসতেছে কোথা থেকে, এয়ারওয়ে থেকে। তার মানে এদের মধ্যে একটা কমিউনিকেশন হয়ে যাচ্ছে, আইদার স্পন্টেনিয়াস অথবা ট্রমাটিক। এবং এই কমিউনিকেশনটা যদি নিজে নিজেই বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে ক্লোজড টাইপ। আরেকটা টাইপ হচ্ছে তোমার ওপেন টাইপ। এখানে এটা নিজে নিজে বন্ধ হচ্ছে না, হ্যাঁ, এটা নিজে নিজে বন্ধ হচ্ছে না, সিল হচ্ছে না, এবং এয়ার কন্টিনিউয়াসলি এই দুইটা জায়গা প্লুরাল স্পেস এবং ব্রঙ্কিয়াল ট্রির মধ্যে আসা যাওয়া করতেছে। তাহলে এটা হচ্ছে তোমার ওপেন টাইপ। আরেকটা সবচেয়ে খারাপ টাইপ হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। একটু আগে আমি কি বললাম, যে এয়ারওয়ে এবং ব্রঙ্কিয়াল ট্রির মধ্যে এয়ার এটা আসা যাওয়া করতেছে, তার মানে টু ওয়ে ফ্লো হচ্ছে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে এটা ওয়ান ওয়ে হিসাবে কাজ করে। হ্যাঁ, তার মানে একতরফা ভাবে এয়ারওয়ে থেকে বাতাসটা প্লুরাল ক্যাভিটির মধ্যে আসতেছে, কিন্তু ব্যাক টু দি এয়ারওয়ে আর যেতে পারতেছে না। ঠিক আছে, নর্মালি কি হবে, ইন্সপিরেশনের সময় প্লুরাল ক্যাভিটিতে আসবে, এক্সপিরেশনের সময় আবার চলে যাবে, এটা হচ্ছে তোমার ওপেন টাইপ। কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে শুধু ঢুকতেছে কিন্তু বের হতে পারছে না, তখন এটা লাংসটাকে কম্প্রেস করবে আর প্লুরাল ক্যাভিটিটা ফুলে যাবে, কারণ আমাদের রিবস বনি কেজটা তো আর এক্সপ্যান্ড করবে না, তাই না? তখন প্লুরাল ক্যাভিটিটা ফুলতে থাকবে বাতাস দিয়ে এবং লাংটা ছোট হতে থাকবে। এটা নাম হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। এবং টেনশন নিউমোথোরাক্সে কি হয়, মিডিয়াস্টিনাল শিফট হয়, এত পরিমাণ বাতাস জমে। তাহলে আমরা হিউজ প্লুরাল এফিউশনে দেখলাম মিডিয়াস্টিনাল শিফট হয়, অপোজিট সাইডে টেনশন নিউমোথোরাক্সে মিডিয়াস্টিনাল শিফট, মানে ট্র্যাকিয়া এবং অ্যাপেক্সটা উল্টা দিকে শিফট করে। তো এইটাতে তোমার হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। এখানে তাহলে পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার কি থাকে, ইউজুয়ালি ক্লিনিক্যাল ফিচার গুলো হয় টেনশন নিউমোথোরাক্সে সাডেন অ্যাকিউট চেস্ট পেইন এন্ড অর ব্রেথলেসনেস নিয়ে প্রেজেন্ট করে। সাডেন সিভিয়ার ব্রেথলেসনেস অথবা চেস্ট পেইন।
ঠিক আছে, এবং এটা নিজে নিজে ভালো হবে না, তখন তোমাকে একটা এমার্জেন্সি ট্রিটমেন্ট করতে হবে। এখানে এবং এখানে আলটিমেটলি তুমি যদি সঙ্গে সঙ্গে পেশেন্টকে খুব কুইক রিলিফ না দাও, সে আলটিমেটলি পেশেন্টটা কোল্যাপস করতে পারে, কোল্যাপস করে শকেও চলে যেতে পারে। এই ক্ষেত্রে তোমাকে একটা আর্জেন্ট চেস্ট এক্সরে করতে হবে, এবং চেস্ট এক্সরে যে টিপিক্যাল ফাইন্ডিং গুলো তুমি পাবা। এবং টেনশন নিউমোথোরাক্সে তো তোমার অত আসলে সময় নেই রোগীকে এক্সামিন করার, বাট যদি এক্সামিন করো নিউমোথোরাক্সে কি পাবা, সব ফিচার গুলোই তোমার মিল থাকবে ইফিউশনের সাথে, এক্সেপ্ট দি পারকাশন নোট। পারকাশন নোট এখানে হাইপার রেজোনেন্ট হবে, ঠিক আছে। তাহলে তোমার এখানে ম্যানেজমেন্ট হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তোমার কনজারভেটিভ ম্যানেজমেন্ট, কিন্তু যদি টেনশন নিউমোথোরাক্স থাকে তখন তোমাকে একটা কুইক রিলিফের জন্য তোমাকে একটা নিডল ইনসার্ট করতে হবে, একটা 50 সিসি সিরিঞ্জ ইনসার্ট করতে হবে। ইনসার্ট করে তুমি এমার্জেন্সি ভাবে কিছু বাতাস বের করে দিলে পেশেন্টটা আরাম পাবে, এবং পরবর্তীতে এইটাকে তোমাকে একটা ইন্টারকোস্টাল ড্রেন দিতে হবে, ঠিক আছে। এবং এই রোগীগুলোকে তোমার পরবর্তীতে অ্যাডভাইস করতে হবে যে তোমার যতটুকু সম্ভব এয়ার ফ্লাইট গুলো অ্যাভয়েড করতে, বিশেষ করে পরবর্তী 2 বছর পর্যন্ত, কারণ এয়ার ফ্লাইট থেকে তোমার ডিকন্ডিশনিং হয়ে আবার ইট মে কজ রেকারেন্স অফ দি নিউমোথোরাক্স। এবং অবশ্যই তাদেরকে স্মোকিং বন্ধ করতে বলতে হবে, এবং যেটা আমি বললাম যে এমার্জেন্সি বেসিসে তাকে একটা তুমি নিডল ঢুকায় 50 সিসি সিরিঞ্জ ঢুকায় রিলিফ দিয়ে পরবর্তীতে একটা তোমার ইন্টারকোস্টাল ড্রেন দিতে হবে, ঠিক আছে। মানে টেনশন নিউমোথোরাক্স ছাড়া বাকিগুলো ইউজুয়ালি স্পন্টেনিয়াস রেজলিউশন হয়, বাট যদি টেনশন নিউমোথোরাক্স থাকে তখন তোমাকে দেখা যায় যে ইয়ে করে দিতে হয়, একটা ড্রেন দিয়ে দিতে হয়। আমার মনে হয় তোমাদের এখান থেকে খুব বেশি আর এখান থেকে জিজ্ঞেস করা হবে না। মেইনলি যেটা বলতে হবে যে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে তোমার সাইনের মধ্যে এখানে যে হাইপার রেজোনেন্ট ইয়ে হবে ওইটা বলতে হবে, ঠিক আছে। আর ব্রেথ সাউন্ড আর ওগুলো তো সবই ডিমিনিশ থাকবে। এখান থেকে কোনো কোয়েশ্চেন আছে? এখানে আমি আরেকবার একটু ছোট করে রিক্যাপিচুলেট করি। Accumulation of air within the pleural cavity is known as pneumothorax. Pneumothorax, it is usually spontaneous অথবা traumatic. Traumatic হতে পারে রোড অ্যাক্সিডেন্টের পরে, চেস্ট ইনজুরি, বাট কোনো পোস্ট সার্জারি বা সিম্পল প্রসিজার্স লাইক pleural biopsy or pleural fluid aspiration. Spontaneous pneumothorax হতে পারে প্রাইমারি অন প্রিভিয়াসলি হেলদি লাং। এটা কাদের হয়? এটা হয় যারা মোর স্মোকার্স এবং যারা হচ্ছে থিন এবং যাদের প্রেজেন্স অফ এপিক্যাল সাবপ্লুরাল ব্লেব থাকে। আর সেকেন্ডারিটা কাদের হয়? আন্ডারলাইং লাং ডিজিজ লাইক সিওপিডি, টিউবারকুলোসিস, অ্যাজমাতেও হতে পারে, ঠিক আছে, ব্রঙ্কিয়াল কার্সিনোমাতেও হতে পারে। টাইপস কি কি? ক্লোজড, এখানে কি হচ্ছে একটা কমিউনিকেশন বিটুইন এয়ারওয়ে এন্ড দ্য প্লুরাল স্পেস। যদি নিজে নিজে এটা সিল হয়ে যায় তাহলে এটাকে বলা হয় নিউমোক্লোজড নিউমোথোরাক্স। যদি সিল না হয় কিন্তু ইন্সপিরেশনের সময় প্লুরাতে বাতাস আসতেছে, এক্সপিরেশনের সময় এই বাতাসটা আবার ব্রঙ্কিয়াল এয়ারওয়েতে ফিরে যাচ্ছে, এটা হচ্ছে ওপেন টাইপ। আর যদি এটা ওয়ান ওয়ে হয়ে যায়, বাতাস শুধু ঢুকতে পারছে কিন্তু বের হতে পারছে না, ওটাকে বলা হয় টেনশন নিউমোথোরাক্স, which is an emergency. Tension pneumothorax patient will present with sudden severe unilateral chest pain and breathlessness. Quick relief না দিলে সে শকে চলে যেতে পারে এবং কোল্যাপস এবং শক। এখানে ক্লিনিক্যালি আমরা প্লুরাল ইফিউশনের মতোই সবকিছু পাবো, তো শুধু পারকাশন নোটটা হাইপার রেজোনেন্ট থাকবে। এখানে আমরা চেস্ট এক্সরে করব, এক্সরে করে কি পাবা সেটা তো প্রথমেই তোমাকে ডিসক্রাইব করতে হবে, যে ডিসক্রাইব দি ফাইন্ডিংস। তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে টেনশন নিউমোথোরাক্সে ইমিডিয়েটলি তোমাকে তাকে একটা 50 সিসি সিরিঞ্জ ঢুকায় তাকে কিছু বাতাস বের করে দিতে হবে, ঠিক আছে। তারপর এটা সাধারণত সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে দেওয়া হয়, অ্যান্টিরিয়রলি ইন দি মিড ক্ল্যাভিকুলার লাইন, ঠিক আছে। এই সিরিঞ্জটা কোথায় দেওয়া হয়? সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, অ্যান্টিরিয়রলি ইন দি মিড ক্ল্যাভিকুলার লাইন।
তারপরে আমরা আবার এক্সরে করে দেখি, যদি আরো কিছু থাকে তখন আমরা এটাকে একটা ইন্টারকোস্টাল ড্রেন দেই। ড্রেন মানে একটা টিউব দেই, টিউবটা নিচে কানেক্টেড থাকে এবং এই টিউবটা দেওয়া হয় 4th, 5th or 6th ইন্টারকোস্টাল স্পেসে, ঠিক আছে? এবং যাদের ক্লোজ নিউমোথোরাক্স থাকে তাদেরকে আমরা বলবো ফ্লাই না করতে, কারণ হাই অল্টিটিউডে গেলে তাদের এই ট্র্যাপড যে গ্যাসটা এটা আবার এক্সপ্যান্ড করতে পারে, ঠিক আছে? তো সাধারণত এটা কয়েক মাস বা কয়েক বছর মানা করা হয়। এবং ডাইভিং, যারা ধরো ডুবুরি বা যারা স্নর্কেলিং করে, এগুলা করতে টোটালি নিষেধ করা হয়, ঠিক আছে? আরো কোনো কোয়েশ্চেন আছে? প্লুরাল এফিউশন, নিউমোথোরাক্স বা শুরু থেকে যেগুলো বলা হলো সিম্পটোম্যাটোলজি, বা অন্যান্য কোনো কারো কোয়েশ্চেন থাকলে বলো। আর আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করব, তোমরা কি আরো একটু কোনো ডিজিজ কন্টিনিউ করতে চাও, না আজকের মতো এখানে ইয়ে করতে চাও, সেটা বলতে পারো। যদি ম্যাম করতে চাও তাহলে টিউবারকুলোসিস নিয়ে একটু বলতে পারি, আর যদি মনে করো যে না একেবারে নেক্সট দিন করবা, সেটাও করা যেতে পারে। কোয়েশ্চেন গুলো আসে কিনা দেখো, আর আমি এখন যে প্রশ্নটা করলাম যে আরো একটু করবা নাকি এখানে এন্ড করবা, সেটা দেখো মেসেজ গুলো কি আসে। বাট কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু দেখো আজকে ক্লাসের উপরে, বা এমনিও রেসপিরেটরি সিস্টেম থেকে অন্য কোয়েশ্চেন থাকলেও জিজ্ঞেস করতে পারো। ম্যাম হ্যালো। ম্যাম একটা কোশ্চেন এসেছে। বলো। ম্যাম, রিএক্সপেনশন অফ দ্য পালমোনারি ইডিমাটা কেন হচ্ছে যখন আমরা মোর দেন 1.5 লিটার ফ্লুইড নিচ্ছি? হুম এখানে যখন আমরা বেশি টানতেছি তখন তো ওখানে তোমার কোল্যাপস করে যাচ্ছে, হ্যাঁ। এবং আমরা একটু আগে যেটা জানলাম যে এখানে এক্সুডেটিভটা হচ্ছে ডিউ টু মাইক্রোভাস্কুলার ড্যামেজ, ঠিক আছে? সাধারণত ট্রান্সুডেটিভে কিন্তু আমরা ইউজুয়ালি টানি না ফ্লুইড, ঠিক আছে? বিকজ ট্রান্সুডেটিভ ইজ কজড বাই সিস্টেমিক, যেমন হার্ট ফেলিয়ার, লিভার ফেলিয়ার, এগুলাতে দেখা যায় যে ডাইউরেটিক্স দিয়ে সাধারণত কমানো হয়, আনলেস দ্য পেশেন্ট ইজ খুব সিভিয়ারলি সিমটোম্যাটিক। এখানে কি হয়, পানি টানলেই আবার কিন্তু চলে আসে। তো সাধারণত আমরা এক্সুডেটিভ টিউবারকুলাসটাতে অথবা ম্যালিগনেন্সিতে সাধারণত টানি। ম্যালিগনেন্সিতে টানি থেরাপিউটিক, মানে রোগীকে আরাম দেওয়ার জন্য। আর আর হচ্ছে টিউবারকুলোসিসে ডায়াগনস্টিক থেরাপিউটিক দুটাই দেই। তো লাং এর তো একটা ধরো এতটুকু যে ফ্লুইড যতটুকু ছিল সেই পরিমাণ তো লাংটা ওইভাবে এক্সপ্যান্ড করে আছে। তুমি যখন লাংটাকে বেশি কোল্যাপস করায় দিবা, যখন বেশি ফ্লুইড টেনে নিবা, তখন এটার যে পালমোনারি যে মাইক্রো ভেসেলস গুলো সেগুলো থেকে আবার তোমার ফ্লুইড তখন ইয়েতে লিক করে, ওই লাংয়ের প্যারেনকাইমাতে, ঠিক আছে? ইন্টারস্টিশিয়ামে, লাংয়ের ইন্টারস্টিশিয়ামে লিক করে তখন এটা পালমোনারি ইডিমা তৈরি করতে পারে। এই জন্যই বলে একসাথে বেশি না করার জন্য, কারণ এটা মাইক্রোভেসেল ড্যামেজের কারণে তখন এই লিকটা হয়ে যায় ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে, পালমোনারি ইন্টারস্টিশিয়ামে। ম্যাম, নিউমোথোরাক্স থেকে কোশ্চেন করেছে, আমরা যে ইন্টারকোস্টাল ড্রেন টিউবটা দিব ওটা হচ্ছে কখন রিমুভ করব, কত ঘন্টা রাখতে হবে? এটা সাধারণত কয়েকদিন রাখা লাগে। এইটার নিচে একটা ওয়াটার সিল ড্রেনেজ থাকে, হ্যাঁ আমি বললাম যে নিচে, তো এইটা বুদবুদ আসতে থাকে যতক্ষণ তোমার বাতাস থাকবে। ওয়াটার সিল ড্রেনেজ, হ্যাঁ ওই টিউবটা একটা ড্রেনের একটা পানির ইয়ের সঙ্গে লাগানো থাকে। তো যতক্ষণ পর্যন্ত তোমার বুদবুদ আসতে থাকে তার মানে যে পুরাপুরি গ্যাসটা এখনো বের হয় নাই। যখন বুদবুদ আসাটা বন্ধ হবে তখন আমরা বুঝবো যে টোটালি অল এয়ার হ্যাজ বিন রিমুভ, তখনই আমরা এটা ইয়ে করি। এটা সাধারণত আওয়ার্স না, এটা সাধারণত ফিউ ডেজ লাগে। ম্যাম, নিউমোথোরাক্স ট্রিটমেন্ট করার পর কি রিকারেন্ট নিউমোথোরাক্স হওয়ার চান্স থাকে? হ্যাঁ থাকে। এই জন্যই তো ধরো স্মোকিং কুইট সিসেশন, এবং হচ্ছে যে যাদের বিশেষ করে আন্ডারলাইং লাং ডিজিজ আছে, হ্যাঁ যেমন সিওপিডি এবং টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস তো ট্রিটেবল, সিওপিডি, অ্যাজমা, এগুলাতে তাদের একটা লাইফ টাইম রিস্ক থেকে যায়। আর সেই জন্যই এই ফ্লাই করাটা, ডাইভিং করা, এগুলো একটু রেস্ট্রিক্ট করে দেওয়া হয় টু প্রিভেন্ট দ্য রেকারেন্সেস।
ম্যাম ফার্স্টে যে বলেছিলেন টল এন্ড থিন পার্সনদের হয়, সেক্ষেত্রে এটা কেন হয়? এইটা এখনো জানা যায় নাই আসলে। এটা আননোন, জাস্ট অ্যাসোসিয়েশন দেখা গেছে যে এদের একটু বেশি হয়, বাট এক্সাক্ট কারণটা এখনো আসলে বের হয়নি। হয়তো তাদের কোনো একটা জেনেটিক কোনো কিছু থাকতে পারে, সেটা হয়তো সময়ের সাথে আবিষ্কার হবে, এখন পর্যন্ত এটা কজটা জানা যায় না আসলে। তবে রেসপিরেটরি সব কজের মধ্যে মেইন কালপ্রেট হচ্ছে সিগারেট স্মোকিং, শুধু রেসপিরেটরি না, কার্ডিওভাস্কুলার এবং অনেকগুলো সিস্টেমিক এতেও, তাই না? So smoking historyটাও important. Counseling regarding cessation of smoking is also very important. আর কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম আর কোনো কোশ্চেন্স নেই। আচ্ছা, তাহলে কি প্রসিড করব না আজকে শেষ করব ক্লাসটা? জনগণ কি বলে? ম্যাম আজকে শেষ করে দিন। হ্যাঁ, নাহলে ওভারলোড হয়ে যাবে না একসাথে। জি ম্যাম। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ নেক্সট উইক আমরা ডিজিজ একটু তোমরা দেখে এসো, আমরা টিউবারকুলোসিস, তারপরে নিউমোনিয়া, হ্যাঁ, যদি একটা ক্লাসে শেষ না হয় তাহলে লাগলে আরো দুটা ক্লাস হয়তো লাগতে পারে, বাট আমার মনে হয় একটা ক্লাসে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আমরা নেক্সট সানডে সেম টাইম ভাইভা কোয়েশ্চেন্স অন রেসপিরেটরি সিস্টেম পার্ট 2 নিয়ে কথা বলবো। তোমাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং অ্যাক্সিস মেডিকেল স্কুলকেও আমার তরফ থেকে ধন্যবাদ। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে। আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। ম্যাম থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক আসসালামু আলাইকুম। ইউ ভেরি মাচ।